আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সেই বহুল আকাঙ্ক্ষিত আমাদের পাইথন মহাসমাবেশ শুরু করে দিলাম। আশা করি সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি সৌরভ, ওস্তাদের ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স অ্যান্ড চিফ অপারেটিং অফিসার হিসেবে আছি, অ্যান্ড রিয়েলি এক্সাইটেড আজকের এই সুন্দর সেশনটা আমি হোস্ট করব। এবং মনে হয় না এরকম সৌভাগ্য সবারই হয় যে বাংলাদেশের সব প্রোগ্রামিং এ যারা বড় ভাইরা আছেন, যারা ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আছেন, যারা কমিউনিটিতে অনেক অনেক বেশি কন্ট্রিবিউট করে গেছেন, সো তাদের সাথে এরকম একটা সেশন আমি আসলে হোস্ট করতে পারবো। সো আমি দেখতে পাচ্ছি কয়েকজন অলরেডি জয়েন করে ফেলছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, এবং আপনাদের যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে সেটাও চাইলে আপনারা করতে পারেন। তবে আজকে যেহেতু আমরা হচ্ছে পাইথন নিয়ে কথাবার্তা বলবো, তো সবাইকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি আপনারা সবাই প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেন গুলোই বেসিক্যালি করবেন, যাতে করে আমরা সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে একদম চমৎকার ভাবে যাতে দিতে পারি। ওকে, তো আমাদের সাথে অলরেডি মোটামুটি মহাসমাবেশের সব হর্তাকর্তা বিধাতারা হচ্ছে জয়েন করে ফেলছেন। তো আমি আর দেরি করব না, দেরি না করে আমি একে একে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের আজকের মহাসমাবেশের আছে নেতা মন্ত্রীদের বলা যেতে পারে আর কি। তো সবার প্রথমেই আমি আজকে স্ক্রিনে ডাকছি আমাদের তামিম শাহরিয়ার সুবিন ভাইকে। আই থিঙ্ক বাংলাদেশের প্রোগ্রামিং নিয়ে যারাই কাজ করছে, ইভেন আমার নিজেরও প্রোগ্রামিং এ হাতে খড়ি সুবিন ভাইয়ের বই পড়ে। সো আসসালামু আলাইকুম সুবিন ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ 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 ভালো আছি। এন্ড হচ্ছে ভাই, আহ, আজকে এরকম একটা সময় আপনি আমাদেরকে দিচ্ছেন, এটার জন্য আমরা আসলে ভাই খুবই কৃতজ্ঞ। ওকে, না, সো অসুবিধা নেই। এবার হচ্ছে আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি রাব্বিল হাসান রূপম ভাইকে। রাব্বিল হাসান রূপম ভাইকেও আই থিঙ্ক বাংলাদেশের প্রোগ্রামিং জগতে সবাই চিনেন। লার্ন উইথ রাব্বিলের ফাউন্ডার, এবং একই সাথে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তিনি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। সো রাব্বিল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সেই সাথে আমাকে যারা আমার পেজ থেকে শুনছেন, আমার ইউটিউব চ্যানেল থেকে শুনছেন, বিভিন্ন গ্রুপ থেকে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সেই সাথে কি বলবো, এখন সন্ধ্যা নেমে গেছে বাংলাদেশে, তো বাংলাদেশ টাইমে বলছি শুভ সন্ধ্যা। ওকে, থ্যাংক ইউ রাব্বিল ভাই। আমি জানি যে বাংলাদেশের বিশেষ করে ঢাকায় হচ্ছে রাস্তাঘাটের অবস্থা একটু ভালো না, প্রচুর যানজট লেগে গেছে, একটা আন্দোলন চলছে। তো এর মধ্যে হচ্ছে আপনি টাইম মতো জয়েন করে ফেলছেন, অশেষ কৃতজ্ঞতা আপনার কাছে। দেন আমি চলে যাচ্ছি নাইম ভাইয়ের কাছে। সো নাইম ভাইকে আমি স্ক্রিনে ডেকে দিচ্ছি। সো নাইম ভাই হচ্ছে কমিউনিটিতে কন্ট্রিবিউট করে স্টার্ট করেছেন, এবং তিনি বর্তমানে আইকিউভিআর সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন। নাইম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ 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 ভালো আছি। সো আমরা আমাদের যে মহাসমাবেশের হচ্ছে আস্তে আস্তে যত কর্মসূচি আছে বা যত এজেন্ডা আছে, সেই এজেন্ডা গুলো একে একে আসলে হচ্ছে তুলতে থাকি। তো সবার প্রথমে আমি আসলে একটু সুবিন ভাইয়ের কাছে যেতে চাইবো যে ভাই, আমাদের আজকে সমাবেশের নাম হচ্ছে আসলে পাইথন মহাসমাবেশ। তো সবার প্রথমে একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আপনার কাছে। সেটা হচ্ছে ভাই, অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে পাইথন কেমন, এটা এক নাম্বার। এবং দুই নাম্বার হচ্ছে আসলে পাইথনে কি কি অপরচুনিটিস আপনি আসলে হচ্ছে দেখেন আর কি। আমি একটু পজ নিচ্ছি কারণ আমাদের সাথে হাসিন ভাইও জয়েন করে ফেলছেন। সো আমি হাসিন ভাইকে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম হাসিন ভাই। হ্যালো কি অবস্থা এভরিওয়ান। আপনার? এই তো ভাই, সরি ভাই একটু দেরি হয়ে গেল মিটিংয়ে জয়েন করতে। আরেকটা মিটিং সামলাই তারপর আসলাম। থ্যাংক ইউ হাসিন ভাই। হাসিন ভাইকে আসলে আমার বিশেষ মাথায় মাত্র পরিচয় পর্বটা শেষ করলাম আর কি। সবার সাথে একটু পরিচয় করে দিচ্ছিলাম। হচ্ছে আমাদের সাথে জয়েন করছেন হাসিন হায়দার ভাই। আই থিঙ্ক নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, লার্নিং হাসিন হায়দারের ফাউন্ডার হাসিন ভাই। বাংলাদেশের প্রোগ্রামিং কমিউনিটি তিনি কন্ট্রিবিউট করে আসছেন প্রায় 20 বছর ধরে। তো গ্ল্যাড আর কি। তো হচ্ছে আমরা যেখানে ছিলাম ফার্স্টে হচ্ছে সুইন ভাইয়ের কাছে ছিলাম, যেটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আসলে আপনি কিভাবে দেখতেছেন, বা এটা আসলে কি কি অপরচুনিটিস আছে? তো তুমি প্রথমেই বলছো যে পাইথন ল্যাঙ্গুয়েজ হিসেবে কেমন, তো এটা খুবই মানে মানে প্রশ্ন, মানে কঠিন প্রশ্ন। কারণ ল্যাঙ্গুয়েজ হিসেবে তো ভালো। এখন আসলে ল্যাঙ্গুয়েজ হিসেবে তো অনেক ল্যাঙ্গুয়েজই ভালো, এমন না যে শুধু পাইথনই ভালো। কিন্তু পাইথনটা কেন আলাদা বা কেন স্পেশাল? তো প্রথম কথা হচ্ছে পাইথন শুরু করার জন্য ভালো ল্যাঙ্গুয়েজ। যারা কখনো প্রোগ্রামিং করে নাই আগে জীবনে, তারা যদি
প্রোগ্রামিং শিখতে চায় তাহলে তাদের জন্য পাইথন একটা ভালো ল্যাঙ্গুয়েজ। আর অনেক সময় এরকম হয় যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখি, যে শেখার জন্য এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, কিন্তু আবার যখন প্রফেশনাল প্রজেক্ট করি তখন আবার অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। যেমন আমি সবচেয়ে বেশি কোডিং করছি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউনিভার্সিটিতে, কিন্তু আমি কখনোই আমার প্রফেশনাল লাইফে সি ব্যবহার করি নাই। কিন্তু তারপরে কম্পিউটার সম্পর্কে জানার জন্য বা কম্পিউটার সায়েন্স শেখার জন্য সি ভালো। কিন্তু পাইথনের সুবিধাটা হচ্ছে যে আমরা যখন যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে শিখবো, সেটা ব্যবহার করে যখন আমরা আবার প্রফেশনাল কাজ শুরু করব, যেই কাজের জন্য আমি হয়তো অর্থ পাবো বা যেই কাজ আমি কোনো কোম্পানির হয়ে করব, সেখানে কিন্তু আমি পাইথনটা ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি ঠিক কি কাজ করলে পাইথন ব্যবহার করতে পারি? সুবিধা হচ্ছে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করি, যে ফুল স্ট্যাক বা ব্যাক এন্ড, সেখানে আমি পাইথন ব্যবহার করতে পারবো। আবার আমি যদি ডেটা অ্যানালাইসিস করি, ডেটা সায়েন্স নিয়ে কাজ করি, মেশিন লার্নিং নিয়ে কাজ করি, সেখানেও পাইথন ব্যবহার করতে পারবো। বা আমি যদি উচ্চশিক্ষা, রিসার্চ এসবের কাজ করি, এখানেও পাইথন ব্যবহার করতে পারবো। তো এই কারণে মানে পাইথনের ব্যবহারটা অনেক বিস্তৃত। তো এই কারণেও পাইথন একটা ভালো ল্যাঙ্গুয়েজ। আর হ্যাঁ, পাইথনের এগুলোই হচ্ছে সুবিধা, যেটা বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ শিখে অনেক দূর যাওয়া যায়। যদিও আসলে যারা প্রোগ্রামার এবং অনেকদিন ধরে প্রোগ্রামিং করে তারা কেউই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে বসে থাকে না। আর পাইথনের অসুবিধা কি, পাইথনের অসুবিধা একটা আছে, সেটা হচ্ছে একদম মাস্টার লেভেল পর্যন্ত যাইতে গেলে অনেক টাইম লাগবে। যেমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে অনেক সিম্পল, যেমন গো, এখানে কিন্তু এমন না যে খুব বেশি কিছু শেখার আছে। তো পাইথন একদম বিগিনার টু মাস্টার এই জার্নিটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু পাইথনে ইফেক্টিভলি কাজ করতে গেলে মাস্টার লেভেল পর্যন্ত যাওয়া দরকার হয় না। আমরা মোটামুটি 2-1 মাস প্রোগ্রামিং শিখেই, পাইথন শিখেই কাজ শুরু করে দিতে পারবো, এবং বাকি শেখাটা কন্টিনিউ হবে হচ্ছে কাজ করার পাশাপাশি। তো সবসময় এই মানসিকতাটা যেন রাখতে হবে, আচ্ছা আমি যখন কাজ করব, নতুন জিনিস দেখবো, তখন এখানে আমি তামিম ভাইয়ের কাছে আমার যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে, ম্যাক্সিমাম যারা আমাদের বিগিনার লার্নার থাকে, তো পাইথন তার জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়াটা তার জন্য বেটার হবে কিনা, বা পাইথন প্রোগ্রামিং হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা এটাই তো আমি বললাম যে জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হিসেবে আই পাইথনটা ডিসকানেক্ট। যথেষ্ট ভালো ল্যাঙ্গুয়েজ আর কি। এবং এটা ঠিক আমারও আচ্ছা, অবজারভেশন না, এটা গ্লোবালি মোটামুটি এখন প্রতিষ্ঠিত। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পাইথনের সুবিধা আর অসুবিধার মধ্যে দুইটা জিনিস। একটা হচ্ছে সুবিধা হচ্ছে বিশাল বড় কমিউনিটি, রিসোর্সের কোনো অভাব নাই। পাইথন নিয়ে কাজ করতে গেলে মানে আটকায় যাওয়ার মতো কোনো স্টেপ কখনো তৈরি হবে না। কেউ না কেউ কোনায় না কোনায় কোনো একজন পাইথনিস্টরা বসে আছে, রিসোর্স প্রচুর, এবং পাইথন কমিউনিটি অনেক হেল্পফুল। আচ্ছা, তাহলে অসুবিধার মধ্যে আমি কোনটা অ্যাড করতে চাই? পাইথনের রিডেবিলিটি। পাইথনের রিডেবিলিটি হচ্ছে অনেক সহজ, পাইথন কোড হচ্ছে অনেক বেশি রিডেবল, পাইথন কোড দেখলেই পড়া যায়। হ্যাঁ, তো এটার ফলে যেটা অসুবিধা হয়, আপনি যখন পরবর্তীতে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে মুভ করতে যাবেন, তখন আপনার বারবার মনে হবে এটা তো আসলে পাইথনের মতো না, এটা তো অন্যরকম। পাইথনের সিনট্যাক্স, পাইথনের মানে একদম পাইথন হচ্ছে ইউনিক টাইপের। দেখবেন আপনি জাভাস্ক্রিপ্ট, সি, পিএইচপি, এরা সব একই টাইপের সিনট্যাক্স, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবল বলেন সব কিছু। পাইথন আবার এদিক দিয়ে একটু ডিফারেন্ট। সো পাইথনে একবার মজা পেয়ে গেলে ওইখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজে শিফট করা একটু টাফ। সিতে মজা পেয়ে গেলে ওখান থেকে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এগুলো ল্যাঙ্গুয়েজে, গো, এগুলো ল্যাঙ্গুয়েজে মুভ করা অনেক ইজি। পাইথন থেকে অন্যদিকে মুভ করাটা একটু একটু তখন খারাপ লাগতে পারে। এই একটু না, আসলে অনেক খারাপ লাগে। আমি যখন গোতে, আমার তো প্রফেশনাল কাজ অনেক গোতে করতে হয়েছে, মানে খালি তখন মনে হইতো যে এটা তো পাইথন এইভাবেই করা যায়, আবার কষ্ট করে এক্স্যাক্টলি। অফিসের কাজের জন্য করতে হয়েছে আসলে। এবং আর এই হাসিম ভাই জায়গাতে যেটা আমার বললেন একটু, আমার যেটা মনে আরেকটা হয় সেটা পয়েন্ট হচ্ছে জাস্ট, যে হ্যাঁ। পাইথন শিখলে আসলে লস নাই। পাইথন ইকোসিস্টেমের ভেতরে কেউ যদি একেবারে ঢুকে যায়, সে ধরে নিল যে আমি ডেটা সায়েন্সের জন্য পাইথন ইউজ করব, আমার রিসার্চ পারপাসেও আমি পাইথন ইউজ করব, আমার একাডেমিক পারপাসেও আমি পাইথন ইউজ করব। আমি যদি ওইদিকে আমার হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করি, কিংবা ওয়েব অটোমেশন করি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আইদার আমি রেস্ট এপিআই বানাই, এমনকি পাইথন কিন্তু এখন ব্রাউজারেও রান করা যাচ্ছে। তো কেউ যদি চিন্তা করে যে আমি ওই পাইথন ইকোসিস্টেমের ভেতরেই থেকে যাব, সো হোয়াই নট, পাইথন ইকোসিস্টেমের ভেতরে থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে ক্যারিয়ারটাকে, এই সময়ে যে পরিমাণ কাজের স্কোপ আছে চতুর্দিকে, যে পরিমাণ ফিল্ড আছে, এবং পাইথনের যে রিচ ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের ভেতরেও যদি থেকে যায় কেউ, অন্য কোনো ইকোসিস্টেমে যদি নাও যায়, সে আমি গেলাম না পিএইচপি ইকোসিস্টেমে, বা আমি গো, ল্যাং কিংবা জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে আমি গেলাম না, তো পাইথনের যতটুকু স্কোপ আছে, আমার মনে হয় যে একজনের ক্যারিয়ার একেবারে শূন্য থেকে তার যেই এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য পাইথন ইজ মোর দেন এনাফ।
এই জায়গাতে হ্যাঁ। তামিম ভাই, হাসিন ভাই, আপনারা কি বলেন? না, এটা খুবই আমি একমত। কিন্তু এখানে একটা বড় সুবিধা বাদ পড়ছে, এটা হাসিন ভাই বা রাব্বিল ভাই কেউ বলেন না। সেটা হচ্ছে এখন বাংলাদেশে কিন্তু হাই স্কুলে ক্লাস 9 এর বইতে আমি দেখছি, এটা আমি নিজেই, যে পাইথন আসছে, 8 এর বইয়েও আসার কথা। তাহলে বাপ মা হিসাবেও এটা লাভ আছে যে আমরা যদি পাইথন জানি, আমরা আমাদের বাচ্চাদেরকে পাইথন শেখাতে পারবো। আবার অস্ট্রেলিয়াতেও কিন্তু এখানে যে হাই স্কুল, এখানে হাই স্কুলের সিলেবাসে ওরা ম্যাক্সিমাম পাইথন, কেউ কেউ জাভাস্ক্রিপ্ট, মানে ওদেরকে ডিফাইন করে দেয় নাই যে পাইথনই শেখাইতে হবে। তো বলছে ক্লাস 7 থেকে একটা টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ, মানে ড্র্যাগ এন্ড ড্রপ কিছু না, শিখাইতে হবে। তো ম্যাক্সিমাম স্কুলই পাইথন প্রেফার করে আর কি শেখানোর জন্য অস্ট্রেলিয়াতে, এটা আমি দেখছি। মানে এটা একজন অভিভাবক হিসাবে এটা কাজে লাগবে ভবিষ্যতে অনেক বেশি। রাইট, পুরাই ভার্সেটাইল একেবারে। তো এই ছিল আমার আলাপ, যে ইনিশিয়ালি যে আসলে পাইথনটা কেন শেখা যাইতে পারে এবং বিগিনারদের জন্য এটা কেন ভালো ল্যাঙ্গুয়েজ, এবং এটা মোটামুটি ইংরেজি ভাষার অনেক কাছাকাছি, তাই না? মানে অনেক কিছুই, বিশেষ করে কেউ যদি কোডটা একটু সুন্দর করে লেখে, মনে হবে যে না, একদম অনেক রিডেবল, অনেক রিডেবল। এবং পাইথনের হাসিন ভাই, পাইথন দিয়ে কোড শুরু করলে মানে এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, যে আর কোনো ল্যাঙ্গুয়েজ ভালো লাগবে না আসলে। এবং আমার কাছে মনে হয় যে আমি লাস্ট হচ্ছে রান ইউর ফাস্ট কোড উইথ পাইথন চাচিদের একটা শর্ট কোর্স করার কথা। আমার কাছেও এখন কয়েকদিন ধরে আমি পাইথন, আমার কাছেও কেন জানি ওই জিনিসটা আবার কাজটা করে। আমি দীর্ঘদিন পাইথন লিখি নাই, আবার লার্নারদের জন্য কয়েকদিন ধরে পাইথন লিখে আমার কাছেও কেন জানি এখন জাভা স্ক্রিপ্ট লিখতে, সি শার্পের কোড লিখতে আমার কাছে মনে হচ্ছে এই ব্র্যাকেটগুলো কেন, সেকেন্ড ব্র্যাকেটগুলো কেন, এত প্যারেন্থেসিস কেন। তো এই যে তাহসিন ভাই যে কথাটা বললেন একটু আগে, যে হ্যাবিটের বিষয়টা এখানে বেশ ভালো গ্রো করে। তো এখানে আমাদের যে এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমাকে মনে হয় একটু নেটওয়ার্ক কানেকশন মাঝে মধ্যে আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঢাকায় মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। রাবিল, আমি মনে হয় আমরা আমাদের এই টপিকে একটা ছোট জিনিস নিয়ে আলোচনা করতে পারি। নাইম ভাই আছেন, সুবিন আছেন। সো সেটা হলো যে আমাদের কোর্সটা কিন্তু আসলে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক আমরা পাইথনের অনেক ইউজই জানলাম, যেটা হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করা যায়, পাইথন এজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নানা রকমের সুবিধা। তো ফুল স্ট্যাকের জন্য আসলে অনেক রকমের সলিউশনস আছে। সো আপনাদের আসলে কি মনে হয় যে পাইথন আমরা কেন আসলে প্রেফার করব ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য? আমি মনে ফার্স্টে নাইম বা সুবিন ভাই কেউ যদি। হ্যাঁ, এটা হচ্ছে একটু ফার্স্টে সুবিন ভাইয়ের কাছে যাই, যে সুবিন ভাই আসলে কি মনে করেন এই জায়গাটা। না, এটা তো আসলে এখন আমাদের অনেকেরই চয়েস, কিন্তু এমনি খুব জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করলে যেমন পিএইচপি, লারাভেল, এটা অনেক জায়গায় জনপ্রিয়, তাই না? যেই জিনিসটা খুব বেশি ব্যবহার করা হয় ওইটাই তো আমরা করি। একইভাবে পাইথন এবং জ্যাঙ্গো, এটাও কিন্তু ব্যাপক জনপ্রিয়। আবার পাইথনের সাথে অনেক কিছু কিছু জায়গায় যেখানে মনে হয় যে না, জ্যাঙ্গোটা বেশি হেভি ওয়েট হয়ে যাচ্ছে, ওইখানে ফ্লাস্ক ইউজ করে, ঠিক আছে? তো এটা যেহেতু অনেক জনপ্রিয়, সুতরাং জনপ্রিয় জিনিস আমরা শিখতে পারি, তাহলে কাজের স্কোপটা অনেক বেড়ে যায়, বা কাজের অপরচুনিটিটা অনেক বেড়ে যায়। আর যেহেতু আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটার কথা আলাপ করলাম, যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ভালো, তাহলে এই ল্যাঙ্গুয়েজেরই একটা ফ্রেমওয়ার্ক আমাদের শিখলে যে আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের পথে অনেক দূর আগে যাবো। তারপর যদিও ফ্রন্ট এন্ডের আরো কিছু জিনিস শিখতে হবে। এইখানে আমরা নাইম, চাইলে জ্যাঙ্গো ইটসেলফ, কিন্তু ভাইয়া জ্যাঙ্গো ইটসেলফ এ ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। আমরা যদি মনে করি যে আমরা ফ্রন্ট এন্ডও সার্ভার সাইড রেন্ডারিং করে জ্যাঙ্গোর কোনো টেমপ্লেট ইঞ্জিন আমরা ইউজ করব জ্যাঙ্গোর সাথে, উই ক্যান ডু দ্যাট। আমরা যদি শুধু চিন্তা করি যে আমরা পাইথন ইকোসিস্টেমের ভেতরে থেকেই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যাব, এটাও কিন্তু জ্যাঙ্গোতে পসিবল, ফ্লাস্কের সাথে পসিবল, এবং পাইথনের অন্য যে কোনো ফ্রেমওয়ার্ক যদি আমরা নিয়ে আসি সেখানেও পসিবল। বাট মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো যেহেতু ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার জেএস এর ইউজটা অনেক বেড়ে গেছে, রিঅ্যাক্টের ইউজ অনেক অনেক মানে অনেক বেড়ে গেছে, ভিউ জেএস এর ইউজ কেজ বেড়ে গেছে। দ্যাটস ওয়াই এই জায়গাতে আমি সাজেস্ট করবো যে পাইথন জ্যাঙ্গোটাকে যদি আমরা ব্যাকএন্ডের দিকে রাখি, ব্যাকএন্ডের দিকে রেখে আমাদের যেই ফ্রন্ট এন্ড ম্যানেজ করার জন্য যে জাভাস্ক্রিপ্টের মডার্ন ফ্রেমওয়ার্কগুলো আছে এগুলো যদি ইউজ করি, তাহলে এইটা আসলে অনেক বেশি বেটার হয়। বাট জ্যাঙ্গো ইটসেলফ এ ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। কেউ যদি খুব ভালো করে জ্যাঙ্গোটাই শেখে, আমার মনে হয় না তার পরবর্তীতে দরকার আছে একটা ফুল স্ট্যাক মনোলিথিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। জ্যাঙ্গো ইজ মোর দেন এনাফ। এখন নাইম যদি কিছু বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই, আমি রাব্বিল ভাই যেটা বলেন, আমি এই একই জিনিসটাই বলতে চাচ্ছিলাম, যে জ্যাঙ্গো ইটসেলফ একটা কমপ্লিট সলিউশন।
অ্যান্ড আরো যদি আমি একটু বাড়াই বলতে যাই যে আমরা যদি ফুল একটা লাইফ সাইকেল চিন্তা করি, যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ফুল লাইফ সাইকেল যেখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আছে। সো একটা পাইথন দিয়ে আমি সমস্ত কিছু কাজটাই ওয়ান এট এ টাইম করে ফেলতে পারতেছি, যে আমাদের ফ্রন্ট এন্ডের কাজও আমরা যে টেমপ্লেট লাইব্রেরি গুলো দিয়ে করতে পারতেছি, ব্যাক এন্ড তো অবশ্যই যদি আমাদের লার্জার অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে জ্যাঙ্গো, যদি লাইট ওয়েট হয় সেই ক্ষেত্রেও সেই সলিউশনটা পাইথন প্রোভাইড করতেছে ফ্লাস্ক দিয়ে। অ্যান্ড আমি যদি এর পরবর্তী স্টেপের কথাও চিন্তা করি যে হ্যাঁ আমাদের ডেপ্লয়মেন্ট সাইড বা বিভিন্ন অটোমেশন টুল বা ডেভঅপস সাইডের কাজগুলো, সেই কাজগুলো আমরা এখন অনেক বেশি পাইথন দিয়ে করতেছি, বিভিন্ন স্ক্রিপ্টিং বা বিভিন্ন অটোমেশনের কাজগুলা। সো আমি এই পাইথন জিনিসটাকে দেখে একটা ওয়ান এজ এ কমপ্লিট সলিউশন ফর এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেলটা আমাদের কাছে আছে। সো এটার জন্য আমার কাছে মনে হয় যে এটাকে যদি আমরা একটু প্রাধান্য দেই এবং শেখাটাও অনেক সহজ। সো আমি কেন এতগুলা সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন হচ্ছে এটাকে নিয়ে আলোচনা এত কম করি? ওকে ভাই, এই জায়গাতে আমার হচ্ছে একটা কোশ্চেন আছে সুবিন ভাইয়ের কাছে। সেটা হচ্ছে ভাই, পাইথন দিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা দেখছি, আমি যদিও একদম টেক এক্সপার্ট না, মানে থাকতে থাকতে শেখা যেটাকে বলে আর কি আপনাদের সাথে। তো এই জায়গা থেকে হচ্ছে ভাই আমার একটা কোশ্চেন যেটা আমি দেখতেছিলাম পাইথনের সাথে কাজ করতে গিয়ে, সেটা দেখলাম যে ভাই পাইথন থেকে আসলে অনেক রকমের কিন্তু আসলে ক্যারিয়ার অপরচুনিটিস আসলে ওপেন হয়ে যায় কেউ যদি শুধুমাত্র পাইথন প্রোগ্রামিংটা শেখে। এবং এখানে একটা ডিসক্লেইমার আসলে বলে রাখা বেটার, যেটা সুবিন অলরেডি বলছেন যে পাইথনের এক্সপার্টাইজ যে কোথায়, এটা আসলে হতেছে বলাটা খুব টাফ আর কি। মানে যেটা সুবিন ভাই তার ক্লাসে সবসময় বলেন যে আমি আমি গত এত বছর ধরে এখনো শিখে যাচ্ছি পাইথনকে, রাইট? তো এই জায়গা থেকে হচ্ছে ভাই ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, এআই বলেন, সাইবার সিকিউরিটি, গেম ডেভেলপমেন্ট, এসকিউএ, সব জায়গাতে দেখতেছি হচ্ছে আসলে পাইথনের একটা বেশ ভালো জয় জয়কার আছে আর কি। এবং এজ এ ল্যাঙ্গুয়েজ এটাকে সবাই আসলে ইউজ করতেছে। তো এই জায়গা থেকে হচ্ছে একটু আসলে সুবিন ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ভাই যে মানে এতগুলা সাইডে কি একসাথে মুভ করা উচিত হবে কিনা? কারণ হচ্ছে অনেকেই এই জিনিসটা দেখে হচ্ছে তারা আবার পাইথন শিখে, যে আমি যেহেতু পাইথন শিখতেছি, তো পাইথন শেখার মানে আমার একসাথে অনেকগুলা রাস্তা আসলে হইতেছে ওপেন হয়ে যাচ্ছে। বাট এটা আমারও আসলে কোশ্চেন থাকে যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার আসলে পরিচয়টা কি, এই বিষয়টা নিয়ে যদি একটু সুবিন ভাই যদি একটু কথা বলতেন। আসলে যেখানে চাকরি পাবো সেটাই পরিচয়। আমি যদি ডেটা সায়েন্টিস্ট হিসেবে চাকরি পেতে পারি কোনোভাবে, তাহলে সেটাই আমার পরিচয় যে আমি ডেটা সায়েন্টিস্ট। আসলে প্রোগ্রামিং শেখার সময় তো প্রথমে প্রোগ্রামিংটা ঠিক মতো শিখতে হবে। অনেকে ওই ফান্ডামেন্টালে বেশি ফোকাস বা সময় দিতে চায় না, ভাবে খুব তাড়াহুড়া করে যে না আমার তো ওই প্রজেক্টটা বানাইতে হবে, ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাইতে হবে, ওই মেশিন লার্নিং মডেল দিয়ে করতে হবে। কিন্তু একবার ওই এই সময়টা চলে গেলে তখন কিন্তু আসলে পিছনে ফিরে এসে আর ফান্ডামেন্টাল গুলো অত ভালোভাবে শেখা হয় না, ঠিক আছে? এই কারণে প্রথমে আমরা যখন পাইথন শিখবো তখন এত কিছু চিন্তা না করে পাইথনে শিখবো। তখন কিন্তু অনেকে মনে করে আচ্ছা এইটা তো আমার মনে হয় ডেটা সায়েন্সে লাগবে না, আমি তো ডেটা সায়েন্টিস্ট হতে চাই, তাহলে তো আমি এটা শিখবো না। এইরকম মাইন্ডসেট না থাকাই ভালো। কিন্তু আমাদের তো অলস মস্তিষ্ক, ছোটবেলায় আমি এরকম ছিলাম, মানে বড় হয়ে আমি ভালো হয়ে গেছি আর কি, যে আচ্ছা না এইটা তো আমি তো এটা হইতে চাই না। আমি ক্লাস 11-12 বায়োলজি করি নাই, কারণ আমি ডাক্তার হইতে চাই না। কিন্তু পরে এখন আমার মনে হয় যে না, আমি ডাক্তার হতে না চাইলেও বায়োলজিটা পড়া উচিত ছিল। এটা হচ্ছে একটা সায়েন্সের ফাউন্ডেশন, ঠিক আছে? একইভাবে আমরা, হ্যাঁ আমি তো এইটা হইতে চাই না বলে আমি বাদ দিব না। কারণ বিশেষ করে আমরা যারা এই কোর্সটা করবে, এমন না যে আমি কিন্তু খুব অল্প জিনিস শিখাই। আমি যখন পাইথন শেখাই এরকম না, আমি কাউকে A to Z শেখানোর প্রমিস করি না এবং শেখাইতে যাইও না, আমি নিজে জানিও না। আমি অনেক কম জিনিস শেখাই, অল্প অল্প শেখাই। কিন্তু কথা হচ্ছে যেগুলো আমরা শিখবো খুব ভালোভাবে শিখবো, তখন অত কিছু চিন্তা করা যাবে না। আর তারপর শেখার পর যেহেতু এই কোর্সটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে এই সুবিধাটা আমরা কেন নিব না? এখানে আমাদের এতজন এক্সপার্ট আছে, হাসিন ভাই, রাবিল ভাই, নাইম ভাই, সবাই আছে, এদের কাছ থেকে শেখাটা, তাই না? কারণ একটা তো হচ্ছে মানে বই পড়ে নিজের চেষ্টায় শেখা, আর অনলাইন টিউটোরিয়াল দেখে শেখা। কিন্তু একজন যারা অলরেডি কাজ করতেছে তাদের কাছে যে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে, যে তাদের শিষ্য হিসাবে যে শেখার একটা সুযোগ, এই সুযোগটাও কিন্তু অনেক বড় সুযোগ। এই কারণে যারা এই কোর্সটা করবে তারা, আমি বলবো যে তারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা শিখবে। এমনকি তারা যদি ভবিষ্যতে ওয়েব ডেভেলপার নাও হয়। কারণ আমি গত 2-1 বছর আগে সিডনিতে একটা ইউনিভার্সিটি নিয়ে ঘাটতেছিলাম, যে ওই লোক পিএইচডি স্টুডেন্ট চাচ্ছে, মানে তার সাথে কাজ করার জন্য, এডুকেশন এবং কম্পিউটার সায়েন্স দুইটার মিক্স একটা সাবজেক্ট। কিন্তু সেখানেও সে চাচ্ছে সে পাইথন জ্যাঙ্কোটা জানে, কারণ ওইখানে মনে হয় তার কিছু ওয়েব ডেভেলপমেন্টেরও কাজ আছে,
হয়তো কি বানাবে আমি জানি না, আমি তার ওদের সাথে কথা বলি, আমি জাস্ট বিজ্ঞাপনটা দেখছিলাম আর কি। তো এইখানে কিন্তু তাহলে কিন্তু সে পিএইচডি করতে আসছে, সে মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে হইতে যায় নাই, ডেটা সায়েন্টিস্টও না, ইয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, কিন্তু ওইখানেও চাচ্ছে। তো এই কারণে এই কোর্সে হচ্ছে এটা। এবং পরবর্তীতে যেমন আমি যখন ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং নিয়ে কাজ করবো, আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করছি পাইথনে, কিন্তু ওইখানে আসলে খুব বেশি পাইথন লাগে না, ওইখানে মেশিন লার্নিং কনসেপ্টটাই মূল। এবং তারপর যে এপিআই টেপিআই কল করা, বিভিন্ন ফ্রেমওয়ার্ক, সাইকিট লার্ন ইউজ করা, প্যান্ডাস দিয়ে ডেটা প্রসেসিং করা, ওইগুলা খুব একটা জটিল কিছু না, কারোর যদি পাইথন বেসিকটা ভালো জানা থাকে আর কি। তো এই জন্য এত সাইডে মুভ করার কিছু নাই, ফান্ডামেন্টালে জোর দিতে হবে। আর এই কোর্স যারা করবে, তারা কোর্স করার সময় ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর চিন্তা করবে না, তারা ডেভেলপমেন্টের চিন্তা করে এই কোর্সটা করা উচিত। আর তারপর যখন অপরচুনিটি যেমন আসে, তাই না, আমার তো এরকম না যে আমার এইটাই করতে হবে, অমুক কোম্পানি যদি আমাকে 2 লাখ টাকা বেতন দেয় ডেটা অ্যানালিসিস করার জন্য, আমি যাবো না কেন? কেউ যদি জানে যে কিভাবে নতুন জিনিস শিখতে হয়, তার অন্য কিছু তার জন্য কমপ্লিটলি নতুন কিছু শেখাও খুব একটা সমস্যা না। এবং এখানে ওয়েব ডেভেলপমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা আসলে এখন হয়ে গেছে কি, শুধুমাত্র একটা সময় ওয়েব ডেভেলপমেন্ট বলতে যেটা আমরা বুঝতাম যে আমরা শুধু ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতেছি, তারপরে ফ্রন্ট এন্ডে ডাটা দিয়ে দিচ্ছি, মানে যেটাকে বেসিক ক্রুড অপারেশন বলে, ডাটা ক্রিয়েট করতেছি, রিড করতেছি, আপডেট করতেছি, ডিলিট করতেছি। এখন কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা মোটেও আর অতটুকুর ভেতরে সীমাবদ্ধ নাই। কারণ যখনই ওয়েবে কাজ করতেছি, দেখা যাচ্ছে যে ব্যাক এন্ডে আমাকে মেশিন লার্নিং এর বিষয় নিয়েও কাজ করতে হচ্ছে। ধরেন আমি একটা এপিআই বানাবো, যে এপিআইটা করবে কি, আমার ফেস রিকগনিশন করবে, আমার হচ্ছে ফেস অ্যান্টি স্পুফিং চেক করবে, বা ধরেন আমার এনআইডি কার্ড থেকে সে হচ্ছে তথ্যগুলোকে ওসিআর করে নিয়ে চলে আসবে। ওইখানেও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আমার টপিকটা ওয়েব ডেভেলপমেন্ট, বাট মেশিন লার্নিং এর বিষয়বস্তু নিয়ে কিন্তু ওইখানেও আমাকে কাজ করা লাগতেছে। আবার দেখা যাচ্ছে যে আমার ওয়েব ডেভেলপমেন্টের সময় আমাকে এমন একটা এপিআই বানানো লাগতেছে যে এপিআইটা আমার সুন্দর একটা গ্র্যাপ প্লট করে দেবে। ওইখানেও কিন্তু আমার পাইথনের যে প্যাকেজগুলো আছে, ওই প্যাকেজগুলো আমাকে হেল্প করতেছে। এছাড়া এখন ওয়েব ডেভেলপমেন্টের যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটা না, আমি যদি গত 10 বছরের একটা ডিফারেন্স করে বলি, গত 10 বছর আগে ওয়েবে মানুষের এক্সপেকটেশন যতটুকু ছিল, এখন কিন্তু এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে ডেটা সায়েন্সেরও অনেক অ্যানালিটিক্স আছে, যখন যেইগুলা হচ্ছে আমাদের ইউজাররা ড্যাশবোর্ডে চায়। তো এই যে ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার ফিল্টারিং করা থেকে শুরু করে মেশিন লার্নিং এর যে বিষয়গুলো থেকে শুরু করে, এইগুলাকে এখন আর আমি আসলে পাইথন ইকোসিস্টেমেই বলেন বা জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমেই বলেন, এইগুলোকে আমি আলাদা করে দেখার আসলে সুযোগটা ধীরে ধীরে কমে আসতেছে। কারণ ওয়েবের ভিতরে এখন ডেটা সায়েন্সের বিষয়ও চলে আসছে, ওয়েবের ভিতরে এখন অ্যানালাইসিসের বিষয়ও চলে আসছে, এই ওয়েবের ভিতরে মেশিন লার্নিং এর অনেক বিষয় চলে আসছে। যেরকম এই যে আজকে আমরা ওয়েবে কি স্ট্রিমইয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লাইভটা স্ট্রিমিং করতেছি, রাইট? এই যে স্ট্রিমইয়ার্ড দিয়ে আমরা লাইভটা স্ট্রিমিং করতেছি, এইখানেও কিন্তু দেখেন এই মাল্টিমিডিয়া নিয়ে কাজ হচ্ছে, নয়েজ ক্যান্সেলেশন নিয়ে কাজ হচ্ছে, আমার ভিডিও স্ট্রিমিং নিয়ে কাজ হচ্ছে। সো ওয়েব ডেভেলপমেন্টটা এখন ফুল ফেজ একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে চলে আসছে। কারণ আগে আমরা ওয়েবকে ভাবতাম যে কি, আমি ব্রাউজারে কিছু ওয়েব পেজ থাকবে, আমি কিছু তথ্য পাবো, কিছু তথ্য দেব। এত ভারী ভারী ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু আসলে 10-15 বছর আগে ওইভাবে ছিল না। এখন যেরকম ভারী ভারী ওয়েব অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে, এবং সবগুলো রিমোট বেস সার্ভিস হওয়ার কারণে হচ্ছে কি, আমরা হয়তো বা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, হয়তো বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, কিন্তু ওইটার পিছনেও আবার যেই মেইন রিমোট সার্ভিসটা কাজ করতেছে, সেই রিমোট সার্ভিসটা কিন্তু অ্যাকচুয়ালি কি, ওই ওয়েবেরই একটা পার্ট, ওয়েব ব্যাকএন্ড। দ্যাটস ওয়াই পাইথন দিয়ে যখন কেউ ওয়েব ডেভেলপমেন্ট করতেছে, এই যে ওয়েব ডেভেলপমেন্টে হ্যাঁ শুরুতে হয়তো বা তার অনেক অ্যাডভান্স বিষয়গুলোর প্রয়োজন হচ্ছে না, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ওই অ্যাডভান্স বিষয়গুলোর প্রয়োজন তার হবে। সে আমার আজকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন খুব সিম্পল আছে, বাট সেইখানেই যদি আমি আমার কাস্টমার ভেরিফিকেশনের জন্য আমার ফেস রিকগনিশনের সিস্টেম নিয়ে আসতে চাই, এনআইডি ভেরিফিকেশন করার জন্য যদি আমি সেখানে একটা ধরেন নির্বাচন কমিশনে গিয়েই আমি একটা অটোমেশনের কাজ করতে চাই, বা ট্যাক্স সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আমি একটা অটোমেশনের কাজ করতে চাই, বা ধরেন আমার এনআইডি থেকে ডেট অফ বার্থ এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, নেম উঠায় নিয়ে আসতে হবে, সেটার জন্য যদি ওসিআর এর কাজ করতে চাই, বা সেইখানে যদি আমার গ্রাফের বিষয় থাকে, ম্যাথমেটিক্যাল অনেক ইস্যু কিন্তু এখন আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে। এবং গ্র্যাজুয়ালি ইন্ডাস্ট্রি একটা সময়, যদি আমরা 2002 থেকে 5 সেশনের ভেতরে দেখি, আমি যদি আমার ফিনটেকের কথাই বলি, এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে কিন্তু অসংখ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল ভিজুয়াল বেসিক দিয়ে ডেভেলপ করা। এখন ধীরে ধীরে ভিজুয়াল বেসিক দিয়ে ডেভেলপ করা যে পুরাতন ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো ছিল, C++-এ ডেভেলপ করা, জাভা সোয়িংয়ে ডেভেলপ করা, সেখানে কিন্তু ডেপ্লয়মেন্ট বলেন, কস্ট রিডিউস করা বলেন, ম্যানেজমেন্ট
ক্যাপাবিলিটি বলেন, এই সক্ষমতাগুলোকে বাড়ানোর জন্য ওই ধরনের যেটাকে আমরা বলবো হচ্ছে মনোলিথ টাইপের ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেগুলোতে ডিস্ট্রিবিউশনে অনেক হ্যাসেল ছিল, যে আমার প্রত্যেকটা ইউজারের কম্পিউটারে গিয়ে আলাদা করে ডিস্ট্রিবিউট করা লাগতেছে, তারপরে হচ্ছে কোনো একটা ইউজারের ইস্যু হয়েছে স্পেসিফিকভাবে সেটা সলভ করা লাগতেছে। এই জন্য কিন্তু ইন্ডাস্ট্রি, আমি বলবো পুরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখন গ্র্যাজুয়ালি ওয়েবে অলরেডি মুভ করে গেছে। এখন যদি আমরা এই যে বাংলাদেশে 52টা ব্যাংক আছে, 38টা এনবিএফআই আছে, 100-রও বেশি মাইক্রো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশে আছে, এমএফএস আছে, এগুলোতে যদি আমরা দেখি এগুলার যত ডেটা ডানে বামে যেদিকে যাচ্ছে না যাচ্ছে সবই কিন্তু হচ্ছে এই ওয়েব বেসড। এবং এই ওয়েব বেসড যে বিষয়টা, এই বিষয়টা শুধুমাত্র কিন্তু আর বিজনেস টু ক্লায়েন্ট এই বিষয়টার মধ্যে সীমাবদ্ধ নাই। বাংলাদেশে যে টেকনোলজিক্যাল যে একটা বিপ্লব আসছে, এই বিপ্লবটা কিন্তু শুধুমাত্র B2Cর মধ্যে সীমাবদ্ধ নাই, এটা B2Bতেও চলে গেছে। দেখা যাচ্ছে প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ডাটা আদান প্রদান হচ্ছে। আর এই যা কিছু হচ্ছে এই সবই হচ্ছে আমার ওয়েব। দ্যাটস ওয়াই আমি মনে করি যে এই পাইথন ইকোসিস্টেম আমার এই ওয়েবের কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমার ডিমান্ড ফুলফিল করতে সে সক্ষম। এই জায়গাতে যদি আমি একটুখানি পক্ষপাতিত্ব করেই বলি যে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের পিছনে কোথাও একটা মেশিন লার্নিং এর কাজ আছে, কোথাও একটা মডেল নিয়ে কাজ আমাকে করতে হবে, কোথাও আমার ফেস রিকগনিশনের বিষয় আছে, ওই জায়গায় কিন্তু পিএসপি ফেইল। ওই জায়গায় কিন্তু পিএসপির ওই কাজটুকু করার জন্য আমাকে পাইথন দিয়ে আলাদা করে সার্ভিস তৈরি করতেই হচ্ছে। আবার ধরেন কোথাও আমার একটা ডেটা অ্যানালাইসিসের কাজ আছে যেটা আমার পিএসপিতে হচ্ছে না, ওই জায়গাতে কিন্তু আমাকে পার্শিয়ালি হলেও পাইথনের হেল্প নেয়াই লাগতেছে। বাট আমি যদি পাইথন ইকোসিস্টেমের ভেতরেই থাকি তাহলে আমার কাস্টমারের নেসেসিটি ফুলফিল করার জন্য যা যা দরকার, আমার ডেটা সায়েন্সের বিষয় দরকার, ওকে ফাইন, আমার পাইথন সেটা পারবে। আমার এপিআই দেওয়া দরকার, ওকে ফাইন, আমার পাইথন সেটা পারবে। আমার ডেটাবেস ম্যানেজ করা দরকার, ওকে ফাইন, আমার পাইথন সেটা পারবে। আমার কি দরকার আমি কিন্তু একটা জায়গার ভেতরে পাচ্ছি। আমি যদি আমার এক্সপেরিয়েন্সের কথাই বলি, আমারই C# অ্যাপ্লিকেশনের পিছনে পাইথনের সার্ভিস ব্যবহার করা লাগতেছে। কেন? কারণ আমার ওই ফিচারটা আমি C# দিয়ে মিট করতে পারতেছি না, এর জন্য আমাকে পাইথনের আলাদা করে সার্ভিস বানায় সেটা ইউজ করা লাগতেছে। তো এখান থেকে আমার অবজারভেশন হচ্ছে এই যে সেন্ট্রালাইজেশনের একটা অবজারভেশন অ্যাকচুয়ালি। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে যারা নন টেকনিক্যাল হলেও কিন্তু সামনে পাইথন বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় চলে আসছে মানুষের। এটা শুধু বাংলাদেশের কথা বলতেছি না, গ্লোবালি। কারণ এখন অনেক জায়গায় জেনারেটিভ এআই জিনিসটা এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যে আমি যদি এটা ব্যবহার করা না জানি আমি পিছিয়ে পড়বো। তো একটা তো হচ্ছে যে ওরা যে ইউজার ইন্টারফেস গুলো প্রোভাইড করে, চ্যাট জিপিটি বা ক্লাউড অথবা এই জেমিনি, তাই না, ওইটা ইউজ করা। কিন্তু যারা অ্যাডভান্সড ইউজার ওরা ওইখানে কি করে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আরো ভালোভাবে ইউজ করে। কিন্তু তার পরের লেভেলটা কি? তার পরের লেভেলটা হচ্ছে ওরা যে এপিআই গুলা প্রোভাইড করে, কেউ যদি জাস্ট লজিক্যাল পাইথন কোড করতে পারে, স্ক্রিপ্ট লিখতে পারে আর এপিআই কল করতে পারে, এগুলো খুব একটা জটিল কিছু না, অল্প 2-3 দিন দেখলেই শিখে হয়ে যাবে। তাহলে কিন্তু সে অনেক দূর কাজ করে ফেলতে পারবে। যেমন ধরা যাক এখন আমার ছেলে এইখানে ক্লাস 4-এ পড়ে, তো ইংরেজি মাঝে মধ্যে লেখে, কিন্তু ওর ইংরেজি লেখার ফিডব্যাক তো আমি দিতে পারি না, তাই না, আমি তো আর ইংরেজির মাস্টার না। তো আমি কি করছি, আর ওর হাতের লেখা খুব বিশ্রী। এখন আমি একটা পাইথন স্ক্রিপ্ট লিখছি আমার এতে কমান্ড লাইন টার্মিনাল, আমি এখন ওইটাতে বইটি বসাই নেই, আমার বই করতে ভালো লাগে না। ওইটা প্রথমে আমি ছবি তুলি, ওর হাতের লেখাটা ওর তো খাতায় লেখে, ওটা ছবি তুলে আমি আমার ওই ফোল্ডারে দিয়ে দিই। তখন ও যেটা করে, ও তখন সম্ভবত মাইক্রোসফট ভিশন এপিআই, এটা আমি আরো অনেক আগে করছি, ভুলে গেছি এপিআইটা, ওইটা ইউজ করে প্রথমে এই ছবিটাকে টেক্সটে কনভার্ট করে, তারপর আমি কিছু মডিফাই করে দিই, কারণ ওর হাতের লেখা এমনই যে ওই দুনিয়ার কোনো এআই পুরোপুরি করতে পারে না। তো যাই হোক, তারপর ওইটাকে আমি ঠিকঠাক করে আবার সেকেন্ড ফাংশন যে কল করে সে হচ্ছে ওপেন এআই এর যে লেটেস্ট মডেল আছে ওইটাকে কল করে সেটার একটা ফিডব্যাক নেয়, এবং ওইখানে ওইভাবে প্রম্পট দেয়া আছে যে এটা ক্লাস 4-এর 9 বছর বয়সে একটা বাচ্চার লেখা, সে কোনো অস্ট্রেলিয়া থাকে কিন্তু সে নেটিভ ইংলিশ স্পিকার না, তার জন্য এই লেখায় কি ফিডব্যাক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক গুলো পয়েন্ট করো, স্পেলিং এরর গুলা বলো, এবং কোন কোন সেন্টেন্স আরেকটু সুন্দরভাবে লেখা যায় তো ওইটার সাজেশন দাও। এটা কিন্তু সে একটা ইংলিশ টিউটর, আমি অনেক টাকা বাজে দিলাম আমার, তাই না, নিজের, তার জন্য আমার কোনো মাস্টার রাখতে হইলো না বা তারে আমার কোনো কোচিং এ পাঠাইতে হইলো না তাকে। এটা কিন্তু এই কাজটা কিভাবে করছি, পাইথন। এখানে কিন্তু আমি প্রোগ্রামারের সাথে সম্পর্ক না, আমি একজন প্যারেন্ট, আমি একজন সাধারণ মানুষ হিসেবেও কিন্তু
এই সামান্য কাজটা আমার প্রতি মাসের কয়েকশো ডলার বাঁচায় দিচ্ছে। আবার এই যে আমার হাতে একটা ডিভাইস আছে, এটা হচ্ছে বিবিসি মাইক্রোবিট। এটা আমি সিডনিতেও তো হাই স্কুলের বাচ্চাদেরকে প্রোগ্রামিং শেখাই। তো ওদেরকে শেখানোর জন্য ভাবছি যে আচ্ছা এটা কি একটু এক্সপ্লোর করি। তো এইটাও কিন্তু একটা এডুকেশনাল টুল এবং এখানে কোড করা যায়। তো এটা পাইথনও সাপোর্ট করে। আমি পাইথনে কোড করে ইয়ে করতে পারি। তো আমার ছেলের সাথে খেলতেছে, আমি এটা শিখ করলে আসে হচ্ছে ওই যে লুডুর ইয়ের মতো, ডাইসের মতো 1 থেকে 6, ও করতেছে গুটি দিয়ে 1 থেকে 6। তো মানে বাচ্চাদের মতো একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা, এবং এইসব কাজ এমন কোনো এখন নতুন যাই ডিভাইস আসুক না কেন, সবগুলো পাইথন সাপোর্ট নিয়েই আসে। এই জন্য আমাদের আলাদা করে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেতে হয় না বেশি। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি যে ভাইয়া, সেটা হচ্ছে যে ভাইয়া যেটা বললেন যে আসলে এখন প্রোগ্রামিং জিনিসটা বা বেসিক প্রোগ্রামিং জানাটা আসলে এখন আর মানে আপনি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টই হইতে হবে বা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইতে হবে, এটা না। এটা আসলে একটা বেসিক নিড হয়ে গেছে সবার জন্য। কারণ আমি গতদিন আমাদের একটা ক্লাসেই বলতেছিলাম যে আসলে এখন বিষয়টা হয়ে গেছে যে আমরা যদি চিন্তা করি যে আসলে কোন জায়গাতে আমাদের এই প্রোগ্রামিং এর ব্যবহারটা নাই। আপনি এখন সিম্পল একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন। রেস্টুরেন্ট থেকে ছোট ছোট শপ থেকে শুরু করে সব জায়গায় তারা এখন নিজস্ব ওয়েবসাইটের দিকে যাচ্ছে, নিজস্ব অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছে। ইভেন কোরবানির গরু পর্যন্ত এখন অনলাইনে সেল করা হয়, অনলাইনে অর্ডার করা হচ্ছে, তারা বাসায় এসে কোরবানির গরু ডেলিভারি করে যাচ্ছে। মানে কতটা অ্যাডভান্স হয়ে গেছে। তার মানে আমার এখন প্রত্যেকটা সেক্টরে আসলে এই ওয়েব অ্যাপ্লিকেশন বলেন বা ওয়েবসাইট বলেন বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্রগুলা চলে আসছে, সেটা B2C হোক B2B হোক, সব জায়গাতেই। তো এখন যদি কেউ মনে করে যে না আমি আসলে অনার্সের স্টুডেন্ট বা আমি অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার আসলে এটা পড়াশোনা করে লাভ নাই, তো আমি বলবো যে তাহলে আপনি এই জায়গা থেকে নিজেকে পিছায় রাখবেন। আপনি এই লেটেস্ট যেই ফ্লোটা চলতেছে ওয়ার্ল্ডে, সো এই ফ্লো থেকে আপনি নিজে পিছায় পড়বেন। আর একটা জিনিস হচ্ছে যে ভাইয়া, আহ, আহ, যে সুবিন ভাই যেটা বললো যে আসলে এখন বিভিন্ন যেই এআই মডেল গুলা আছে বা বিভিন্ন সার্ভিস যারা প্রোভাইড করতেছে এপিআই, এখন অনেক ছোট ছোট বা অনেক মাঝারি সাইজের বিজনেস শুধুমাত্র এপিআই এর উপরে, জাস্ট ওপেন এআই এর এপিআই থেকে নিয়ে এরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে এরা তাদের নিজেদের বিজনেস রান করতেছে। এরকম বেশ কয়েকশো বিজনেসের এক্সাম্পল অ্যাভেলেবল, যারা শুধুমাত্র একটা মানে এপিআই কল কয়েক থেকেই। কয়েকশো না, এখানে ওপেন এআই এর এপিআইটাকে ক্রিয়েটিভলি ব্যবহার করে যে কত হাজার অ্যাপ্লিকেশন দাঁড়ায় গেছে। জাস্ট এক্স্যাক্টলি উপর ভাই, থেকে তুমি যদি কাভারটা খুলে নাও, উপর থেকে মেশিন ভেতরে লার্নিং, সবাই ভেতরে এপিআই, সব সব ওপেন ওপেন এআই এর এপিআই। ওপেন এপিআই বাট জিনিস। ওইটাকে ক্রিয়েটিভলি এত জায়গাতে ব্যবহার করা হচ্ছে অলরেডি, থাউজেন্ডস হুম, অফ জায়গায়। আমার মনে হয় ওপেন এআইও এর এত ইউজ কেস বের করতে পারে নাই। মানুষ এত চিন্তা জায়গায় চিন্তা করতে পারে নাই। রাইট। জি। মানে বিষয়টা কিন্তু ভাই দেখা যায় যে আসলে ওরা যে মানে বিভিন্ন অ্যাপ্লিকেশন যে কাজটা করতেছে, সো এটা কিন্তু খুব আহামরি কঠিন কিছু না। জাস্ট ওপেন এপিআইটা কল করতেছে, একটা প্রম্পট দিয়ে দিচ্ছে, ওখান থেকে আউটপুট জেনারেট করে দিচ্ছে, সে শুধু আউটপুটটা তার অ্যাপ্লিকেশনে শো করাই দিচ্ছে। সো জাস্ট খুব বেসিক একটা পাইথনের যেই এপিআই কমিউনিকেশনটা বুঝলেই কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার বিভিন্ন সুবিন ভাই যেরকম খুব খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে যে আমি নিজের বাচ্চাকে পড়ানোর জন্য আসলে একটা টিউটর সিস্টেম বানাইছি। সো এই জিনিস এরকম ছোটখাটো অহরহ জিনিসগুলো আসলে কিন্তু খুব ইজি ওয়েতে যে কোনো সাধারণ মানুষই করতে পারে। এটার জন্য এক্সপার্ট হইতে হচ্ছে না, বা এখানে এমন যে সুবিন ভাই অনেক এক্সপার্ট তার জন্য সে করতে পারছে তা না। এই জিনিসটা কিন্তু খুবই সহজ। এটা আমরা যারা প্রোগ্রামিং করি বা টুকটাক একটু আইডিয়া আছে, 1-2 মাস প্রোগ্রামিং করলেই কিন্তু জাস্ট শুধু আইডিয়া লাগবে যে আমি এটা বানাইতে চাই। এটা কিন্তু খুব ইজিলি করা সম্ভব। এটার জন্য মাস্টার হইতে হবে না বা খুব 10 বছর ধরে প্রোগ্রামিং করতে হবে না। এটা আমার পয়েন্ট অফ ভিউ ছিল এই জিনিসটা নিয়ে। আচ্ছা, এখানে যদি আমি তামিম ভাইয়ের কাছে একটু জানতে চাই যে প্রোগ্রামিং যখন আমরা করি তখন তো আমাদের প্রোগ্রামিং অ্যাবিলিটিটাকে বাড়ানোর জন্য আমরা প্রবলেম সলভ করি, আমরা থিওরিটিক্যাল এক্সারসাইজ করি, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করি। এখন এই প্রবলেম সলভ করার যে বিষয়টা, এই বিষয়টা একজন লার্নার আমাদের কোর্সের ভেতরেই বলেন বা আমাদের কোর্সের বাইরেই বলেন, ঠিক কত কত জায়গা থেকে এই জিনিসটাকে সে অ্যাচিভ করতে পারে। যেরকম আমি বলে থাকি সেটা হচ্ছে যে আমরা তো লিড কোড কিংবা হ্যাকার র্যাঙ্ক যেই সাইটগুলো আছে, যেগুলো ইন্টারন্যাশনালি সবাই গিয়ে এক্সারসাইজগুলোর সলিউশন করে, সেটা করাটাও অবশ্যই একটা প্রবলেম সলভিং এর খুব ভালো একটা জায়গা। কিন্তু যখন আমরা নতুন কোনো টেকনোলজি শিখছি, নিজেরা ছোট ছোট এক্সাম্পল দিয়ে দিয়ে কাজ করছি, ওইটাও কিন্তু একটা প্রবলেম সলভিং এর ভেতরেই পড়তেছে। আমরা ছোট ছোট প্র্যাকটিস প্রজেক্ট করতেছি, ওইখানেও কিন্তু 3-4 ছোট ছোট প্রবলেম মিলে আমার একটা
প্র্যাকটিস প্রজেক্ট হচ্ছে। আমি একটা সফটওয়্যারের একটা ফিচার ডেভেলপ করছি, ফিচারটা ডেভেলপ করতে গেলেও কিন্তু আমাকে ছোট ছোট 4টা 5টা প্রবলেম সলভ করেই সেই ফিচারটা ডেভেলপ করতে হচ্ছে। বা একটা প্রজেক্টকে যদি আমরা ভেঙে টুকরা টুকরা করি, সেটার ভেতরেও দেখা যাবে যে 2-250 প্রবলেম আমরা সলভ করে ফেলছি। এবং আইদার আপনি যদি ধরেন কোনো একটা প্রোগ্রামের বাগ ফিক্স করছেন, ওইটাও আসলে একটা সমস্যারই সমাধান। আমি আসলে সমস্যার সমাধানটাকে এইভাবে দেখি যে প্রবলেম সলভ করা মানে শুধুমাত্র আমার লিড কোডে গিয়ে বা হ্যাকার র্যাঙ্কে গিয়ে থিওরিটিক্যাল প্রবলেম সলভ করা নয়, বরং একজন প্রোগ্রামার যতক্ষণ প্রোগ্রামিং করছে সে আসলে সমস্যাটাই সমাধান করতেছে। সে যদি একটা যোগ বিয়োগও করে সে সমস্যাটাই সমাধান করতেছে। সে যদি একটা ধরেন আপনার লোন অ্যামোর্টাইজেশন ক্যালকুলেশন করে সে সমস্যাটাই সমাধান করতেছে। তো আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে প্রবলেম সলভিংটাকে শুধুমাত্র আমরা থিওরিটিক্যাল প্ল্যাটফর্মের ভেতরে না রেখে যদি এইভাবে চতুর্দিক থেকে চিন্তা করি, তাহলে আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আরো বাড়বে। এবং এই বিষয়গুলো যখন আমরা করব, এই যে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের যে বিষয়গুলো আছে, এইগুলোকে শুধু থিওরিটিক্যাল বিষয়ের ভিতরে না রেখে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতেছি, প্র্যাকটিক্যালি কেউ যদি একটা টু ডু অ্যাপ্লিকেশনও বানায়, সেখানেও যদি সে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি ধরার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তার ডিএসএ শেখার এবং বোঝার যে ডেপটা, সেই ডেপটা আরো অনেকখানি বেড়ে যায়। তো এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রবলেম সলভিং এর যে বিষয়টা, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম থেকে শুরু করে প্রবলেম সলভিং থেকে শুরু করে প্রোগ্রামিং অ্যাবিলিটি বাড়ানোর পুরো বিষয়টাকে আমি ডিসক্রাইব করলাম। এখন তামিম ভাই, আপনি যদি আপনার অ্যাঙ্গেল থেকে এই বিষয়টাকে একটু ডিসক্রাইব করেন, এবং আমাদের যারা লার্নার আছে, যারা ভিউয়ার আছে, কেননা অনেকের মধ্যেই এই কমন কনফিউশনটা আছে, তাহলে আশা করি যে আমাদের ভেতরে যারা কনফিউশনে আছে তো কনফিউশনটা দূর হয়ে যাবে। এখানে আমি এই পয়েন্ট অফ ভিউটা তামিম ভাইয়ের কাছে শুনতে চাই এবং নাইম ভাইয়ের কাছে শুনতে চাই। প্রথমে তামিম ভাইয়ের কাছে শুনবো, আমি আমারটা শেয়ার করলাম। তো হ্যাঁ, প্রবলেম সলভিংটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ প্রোগ্রামারদের কাজই প্রবলেম সলভ করা, এবং প্রবলেম সলভ করাটা অনেক বিস্তৃত, ঠিক আছে। অনেক সময় হয় আমার প্রবলেম সলভ করতে গেলে আসলে কোড করা লাগে না, ঠিক আছে। অনেক সময় কথা বলেও প্রবলেম সলভ করা যায়, বা অনেক সময় একটু চিন্তা করে, আমি চিন্তা করে দেখলাম না এটা আসলে এইভাবে করার দরকার নাই, এখানেও বিশাল একটা প্রবলেম সলভ হয়ে গেল। কারণ আমরা যখন প্রফেশনাল লাইফেও অনেক যারা মনে করে আমি জাস্ট এইটা করতে হবে, তারপর সঙ্গে সঙ্গে আমি কোড লিখে ফেললাম, এবং আমি খুব সুপার ফাস্ট কোডার, এবং আমার কোডে সাধারণত বাগ টাগ থাকে না, এরকম আমি একজন কোডার, কিন্তু এরকম প্রবলেম শুনেই আমি সলভ করে ফেললাম। এবং আমি আজকে সকালে বসেই 500 লাইন, আবার বিকালে অফিস থেকে যাওয়ার আগে আরো 300 লাইন 800 লাইন কোড করে কমিট করে চলে গেলাম, ঠিক আছে। মানে ব্যাপক অবস্থা, খুবই আমি অনেক খুশি যে আমি অনেক কাজ করতেছি, অনেক কন্ট্রিবিউট করতেছি। কিন্তু অনেক যারা আরো বেশি অভিজ্ঞ প্রোগ্রামার, যাদের 10-20 বছর এক্সপিরিয়েন্স আরো বেশি, তারা অনেক সময় হয়তো ওই প্রবলেমটা বুঝবে, এটা কি বিজনেসে ইউজ করতেছে, এটা কি আসলে দরকার আছে কি দরকার নাই, এবং ওরা হয়তো বলবে যে কাজটা করারই দরকার নেই, এই কাজটা এইভাবে করা যায়। এবং এতে তার 800 লাইন কোডও করতে হবে না, সারাদিন কাজও করতে হবে না, তার হয়তো 2 ঘন্টা চিন্তা আর 2জন মানুষের সাথে কথা বলতে হবে। এটাও কিন্তু একটা প্রবলেম সলভিং, তাই না? প্রবলেম সলভিং, যে লোকটা 800 লাইন কোড লিখলো সেও একটা প্রবলেম সলভিং করলো, আবার সে আরেকজন যে আরো বেশি এক্সপেরিয়েন্স, যে আরেকটু বেশি বিস্তৃত চিন্তা করে, সে আরো বড় একটা প্রবলেম সলভ করে দিল। এটা আসলে করারই দরকার নেই। এবং আমরা তো বলি যে বেস্ট সফটওয়্যার কোনটা, যে সফটওয়্যার এক লাইনে কোড নাই, ঠিক আছে, তাহলে এখানে কোনো বাগ নাই, তাহলে ওই সফটওয়্যারটা হচ্ছে বেস্ট। তো প্রবলেম সলভিং যেন বিভিন্নভাবে করা যায়। প্রোগ্রামিং শেখার সময় ট্রেডিশনালি তো আমরা কি করি, বইয়ের মধ্যে এক্সারসাইজ থাকে, ওই এক্সারসাইজ গুলা করি। টিচাররা আর একটু কঠিন এক্সারসাইজ দেয় যাতে কিছু মানুষকে A+ দেওয়া যায়, কিছু মানুষকে A দেওয়া যায়, কিছু মানুষকে B দেওয়া যায়, তাই না? তো এগুলা করতে গিয়ে অনেক সময় অনেকে হতাশ হয়ে যায়। তো এই কারণে এটা মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে একটা সমস্যা। তো এটার আবার ভালো দিক কি? ভালো দিক হচ্ছে যে শেখার সময় কষ্ট করতে হবে। আমরা যদি শুধু যখন কষ্ট হচ্ছে, যখন বুঝতেছি না, যখন পারতেছি না, তখনই আসলে শেখাটা হয়। আমার কাছে যে টাস্ক দেয়া হইছে, আমি দেখেই বুঝে ফেলতেছি, করে ফেলতেছি, মানে ওস্তাদ তো খুব ভালো পড়াইছে, আমার তো কোনো চিন্তা করতে হচ্ছে না, যা পড়াচ্ছে তা দিয়ে করে ফেলতেছি। তাহলে আসলে শেখাটা কম হয়। তা আমি গত 3-4 বছর ধরে এই যে লার্নিং এবং নিউরো সায়েন্স এগুলো নিয়ে লেখাপড়া করি, যে কিভাবে মানুষ আরো ইফেক্টিভলি শিখতে পারে। তো মানুষের ইফেক্টিভ শেখাটা তখনই হয় একটা রেঞ্জের মধ্যে, যে আমার যে এবিলিটি তার চেয়ে একটু কঠিন প্রবলেম। এখন আমার যদি এবিলিটি যদি হয় যে না আমি খুব কম্পিউটার সায়েন্স খুব বুঝে ফেলতেছি, খুব ডেটা স্ট্রাকচার বুঝে ফেলতেছি, তাহলে আমার আরো অনেক কঠিন প্রবলেম করা দরকার আছে। আবার যদি আমার মনে হয় যে না আমি এখানে বুঝতেছি না, তা কিন্তু আমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কিংবা আরো জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে যাচ্ছি,
তাহলে কিন্তু সেটা আমার জন্য ইফেক্টিভ হবে না। আবার এই ক্ষেত্রে হতাশ হওয়ারও কিছু নেই, এক একজন মানুষ এক এক রকম। আমাদের সবার গন্তব্য এক। কেউ হয়তো এখানে 3 মাসে পৌঁছবে, কিন্তু অন্যরা এখানে 9 মাসে পৌঁছবে। কিন্তু সমস্যা নাই, ওখানে পৌঁছতে পারলেই হলো। এরকম না যে আমার 9 মাস লেগে যাচ্ছে, আচ্ছা আমার বন্ধুটা বুঝে ফেলতেছে, সে তো তার ওই অ্যাপ্লিকেশনে, আমার অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তো কিছু হচ্ছে না, ক্লিক করলে এরর দেখাচ্ছে বা ডেটা সাবমিট হচ্ছে না, তা আমি কি করব? এইভাবে চিন্তা করলে হবে না। মোট কথা হচ্ছে প্রত্যেক মানুষ আলাদা, তার জার্নিটা আলাদা। আমার ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট। এখন আমি কি 3 দিনে যাই নাকি 3 মাসে যাই, আমি কি সহজে না কঠিনে যাই। তবে শেখার সময় যখন আমার একটু কষ্ট হয়, যখন আমার চিন্তা করতে হয়, যখন আমি পারি না, তখনই আসলে আমাদের ভালো শেখাটা হয়। আর এই জন্য প্রবলেম সলভিংটা বিভিন্ন ধাপের আছে, বিভিন্ন রকমের আছে। এক একজন মানুষের জন্য এটা এক একভাবে কাজ করে। হ্যাঁ, ভাই আমার কাছে প্রবলেম সলভিংটা আমি যেটা ভাবে চিন্তা করি বা যেভাবে আমি আসলে নিজের থেকে চেষ্টা করছি সেটা হচ্ছে যে যখন কোনো একটা নতুন জিনিস শিখি, চেষ্টা করি যে এই রিলেটেড কোনো একটা আইডিয়া বা এক্সিস্টিং কোনো সলিউশন আছে যেটা অনলাইনে অ্যাভেলেবল, সেই জিনিসটাকে প্রথমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। যে ঠিক আছে যে এখানে এই অ্যাপ ফিচারটা বা এই ওয়েবসাইটের এই ফিচারটা আসলে আমি তৈরি করতে পারি কিনা দেখি নিজের থেকে। সো আমি ওই অ্যাপ্লিকেশনটাতে যাই, গিয়ে দেখি যে আসলে এখানে কি কিভাবে কাজ হচ্ছে, দেন আমি চেষ্টা করি যে আচ্ছা এটা আমি নিজে করি। এখন আমি তো আমার ওয়েতে করব, সুবিন ভাইয়া যেটা বললেন যে আসলে প্রত্যেকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে, সো আমি তো একটা ভাবে করব। এখন এই যে আমার এই করাটা আসলে আহ, আমি জানি যে ইনপুট এটা আউটপুট এটা আমার কাজ হয়ে যাচ্ছে আসলে। তো এখানে একটা বড় মিসকনসেপশন হচ্ছে যে কাজ হয়ে যাওয়াটাই। তো কাজ হওয়া আর ইফেক্টিভলি কাজ হওয়াটার মধ্যে অনেক বড় একটা তফাৎ আছে। সো আমি দেখা যাচ্ছে যে তখন চেষ্টা করি যে আর 2টা মানুষের সাথে কথা বলা বা সিনিয়র ভাইদের সাথে কথা বলা যারা এক্সপেরিয়েন্স, যে ভাই আমি এই কাজটা তো এইভাবে কমপ্লিট করছি, সো এখানে আর কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, বা বিভিন্ন কমিউনিটিতে ঘাটাঘাটি করা যে বেস্ট প্র্যাকটিস গুলা কি। তাহলে হয় কি ওখান থেকে আমি না কিছু আইডিয়া পেয়ে যাই যে আচ্ছা ঠিক আছে আমার চিন্তার করার বাইরেও আরো ওয়ে আছে এটাকে ইমপ্রুভ করার। তো তখন চেষ্টা করি যে আচ্ছা এইটাকে তো আমি আরো একটা ভাবে সেম প্রবলেমটাকে ইমপ্রুভ করতে পারি। তখন দেখা যাচ্ছে যে আমার 100 লাইনের কোড, একটা নতুন সলিউশন পেলাম অনলাইনে, সেখানে দেখলাম যে আমার 10 লাইনে বা 15 লাইনে ওই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করি এইভাবে যে শুধুমাত্র একটা ওয়েতে কাজ হয়ে গেলেই যে আসলে আমাদের থেমে থাকা তা না, চেষ্টা করা যে ডিফারেন্ট ওয়েতে এটাকে আরো অপটিমাইজ করা যায় কিনা, বা আরো শর্ট টার্মে বা আরো ইফেক্টিভলি কোনো সলিউশন আনা যায় কিনা। সেম সলিউশনে আমরা 2-3 ভাবে ট্রাই করে দেখতে পারি যে আমাদের কাছে এটা সলিউশন আমরা পৌঁছাইতে পারতেছি কিনা। এর মধ্যে যেটা আসলে ইফেক্টিভ আমার কাছে মনে হবে সেটাই আসলে, মানে এটাই একটা বড় প্রবলেম যে আমরা একটা প্রবলেমের একটা সলিউশন নিয়ে না, মাল্টিপল সলিউশন নিয়ে আমরা চিন্তা করতেছি, তাহলে আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিটাও বাড়বে। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা পয়েন্ট। এবং সেই সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আস্তে আস্তে নিজেরও এই স্কিলটা ডেভেলপ করতে হবে, যে এটা নিজে যাচাই করার যে এইটা, আচ্ছা এটা এই 3 রকম 3টাই আমি বুঝছি, কিন্তু এইটা ভালো, এইটা এই কারণে ভালো, এটা এই কারণে ভালো। এটা ওই আমি যখন দাবা খেলা শিখি তখন দেখি যে বলে যে ইঞ্জিন তো অ্যানালাইসিস করতেই পারে, কম্পিউটার ইঞ্জিন কিন্তু বলে দিতে পারতে এটা হচ্ছে বেস্ট মুভ এবং এইটা হচ্ছে সেকেন্ড বেস্ট, এটা হচ্ছে থার্ড বেস্ট। কিন্তু আমার যদি সব সময় ইঞ্জিনই লাগে তাহলে আমার কোনো লাভ নাই। মানে তাহলে ইঞ্জিন সবসময় আমার বলে দিলে, কারণ ইঞ্জিন অনেক সময় আসলে একদম বেস্ট এটা চিন্তা করে, কিন্তু মানুষ তো বেস্ট এটা চিন্তা করে না। তো এই জন্য বড় বড় গ্র্যান্ড মাস্টার কোচ যারা আছে, বিশেষ করে আমি ওই যে ইন্ডিয়ান সুপার গ্র্যান্ড মাস্টার কোচ আরবি রমেশ, ওনার অনেক ইন্টারভিউ দেখছি। তো উনি এটা বলে যে না, ইঞ্জিন ইউজ করা যাবে না, ইঞ্জিন করতে হবে অনেক পরে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার হওয়ার 24 রেটিং হওয়ার পরে কেউ ইঞ্জিন ইউজ করতে হবে। যেটা করতে হবে যে নিজের মধ্যে ওই ক্যাপাবিলিটিটা গ্রো করতে হবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ওই খুবই গুরুত্বপূর্ণ, নাইম বলছে যে আমি এটা করলাম কাজ হয়ে গেল তাহলে আমি তো খুশি। কিন্তু না, খুশি না হয়ে যে হ্যাঁ এটাকে আর কিভাবে ডিফারেন্ট হইতে করা যায়। এজন্য ওই যে 2টা মানুষের সাথে কথা বলতো না, এখন আমি বললাম এখন আর 2টা মানুষের সাথে কথা বলার দরকার নাই। এখন ওই যে চ্যাট জিপিটি আছে, এর সাথে অনেক আলাপ করা যায়। যেমন আমি আজকেই বিকালে মাঠে বসে বসে মার্কেটিং নিয়ে অনেক আলাপ আলোচনা করছি। আগে যেমন আচ্ছা আমার মার্কেটিং এ তো অমুক বন্ধু বা অমুক বড় ভাই আরে ফোন করতে হবে, সে তো আসলে ব্যস্ত, আমি তো মার্কেটিং এর কিছুই জানি না, আমি কম্পিউটার সায়েন্সের লোক। কিন্তু এখন কিন্তু সেই এটা নাই। এখানে কিন্তু আমরা চ্যাট জিপিটিকে খুব ইফেক্টিভলি ব্যবহার করতে পারি। একবার মেলবোর্ন থেকে এক লোক বলছে তার খুব একটা আইডিয়া আছে, তার একজন প্রোগ্রামার দরকার। তা আমি বলছি কিন্তু এমন গুরুত্বপূর্ণ আইডিয়া সেটা শেয়ারও করতে পারতেছে না আমার সাথে, মানে আনলেস আমি বলি যে আমি এটা কাউকে বলবো না। তা আমি আবার এরকম ইয়েতে রাজি হই না। আমার কাছে আমার বলে দিলে আমি অনেক মানুষ বলে দিব, আমি বিভিন্ন জায়গায় কথা বলে আমার কোনো তো
তো এখন আমি বলছি আপনার গোপনীয় হলে আপনি চ্যাট জিপিটির সাথে আলাপ করতে পারেন, ব্রেইনস্টর্মিং করতে পারেন। এটা অনেক অনেক দূর আগে যেতে পারবেন, কারণ সে ইফেক্টিভ ইয়ে দিবে। ঠিক আছে, আমি এই জন্য আমার কোডও চাইলে রিভিউ করাইতে পারি। এটা হচ্ছে খুবই ভালো ইউজার। সেই সঙ্গে এটাও সতর্ক করে দিতে চাই, যারা নতুন নতুন প্রোগ্রামিং শিখে তারা যদি বারবার চ্যাট জিপিটির কাছে যায়, তাদের কোড লেখার জন্য চ্যাট জিপিটির কাছে যায়, সেটা মোটেও ভালো আইডিয়া না। প্রথমে নিজের মধ্যে স্কিলটা ঢুকাইতে হবে, তারপর ওইটাকে এক্সপান্ড করার জন্য আমরা চ্যাট জিপিটি বা জেনারেটিভ এআই ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি ভাই, চ্যাট জিপিটিটা আসলে আপনাকে যদি আপনার স্কিলটা না থাকে, আপনাকে না অনেক কনফিউজড করে দিবে। কারণ ওখান থেকে চ্যাট জিপিটি থেকে প্রপার সলিউশন বের করে নিয়ে আসাটাও কিন্তু একটা স্কিল, যেটা আসলে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে যে আসলে আমি সলিউশনটা যেটা দিচ্ছে এই সলিউশনটা আসলে আমার এক্স্যাক্টলি কাজে লাগবে কিনা। আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, আমি ভাবলাম যে আমাকে এআই সবকিছু করে দিচ্ছে, তাহলে কিন্তু আসলে কাজটা হবে না। তো এটাও একটা দিকে খেয়াল রাখা উচিত যারা নতুন লার্নার তাদের জন্য আসলে। এবং চ্যাট জিপিটির কাছ থেকে প্রপার হেল্পটা নেওয়া এবং তাকে প্রপারলি প্রম্পট করে প্রপার অ্যান্সারটা নিয়ে সেটাকে ইউজ করা, এইটাও একটা বড় প্রবলেম বড়, জি সলভিং জি জি। অ্যাবিলিটি একটা। যে আমি তাকে কিভাবে প্রশ্ন করলে সে আমাকে কিভাবে উত্তরটা দিবে, আর সেটা আমি আমার ইউজ কেসে কিভাবে ইউজ করব। তো এই অনেকেই এই ধারণাটা এখন আমাদের যারা একেবারে 0.0 বিগিনার, যারা প্রোগ্রামিং এখনো শেখেনি বা ধরেন কেবল শেখা শুরু করতেছে, তাদের ভিতরে কিন্তু এরকম একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে বিভিন্ন ইউটিউবারদের কারণে, যে চ্যাট হুম হুম। জিপিটি আসছে, ওপেন এআই আসছে, তাহলে প্রোগ্রামারদের তো ভাত শেষ, এখন আর প্রোগ্রামিং শিখে কিছু হবে না, সো এখন আমাদেরকে অন্য কোনো কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মেশিন লার্নিং বা ইন্টেলিজেন্স যে বিষয়গুলো আছে, এগুলো আসলে বোকা মানুষদের জন্য না, বুদ্ধিমান মানুষদের জন্যই বুদ্ধিমান সিস্টেম। তো আপনি যদি চ্যাট জিপিটিকে ইউজ করে আসলেই ভালো কিছু করতে চান, আপনাকে প্রোগ্রামিংটা খুব ভালোভাবেই জানতে হবে। এবং আমি বলবো যে দিন শেষে এই চ্যাট জিপিটি, ওপেন এআই, এগুলো থেকে আসলেই কারাই বেশি বেনিফিটেড হবে, যারা অ্যাকচুয়ালি বুদ্ধিমান। বুদ্ধিমান পিপলদেরকে যেরকম ম্যানেজ করে, ঠিক সেরকম এই ওপেন এআই থেকে যদি আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে চাই, আমাদেরকেও, আমি বলছি না যে ওপেন এআই এর মতো চ্যাট জিপিটির মতো এতটা বুদ্ধিমান হইতে হবে, কিন্তু কিছুটা বুদ্ধি আমাদের মাথাতেও রাখতে হবে, যাতে ওইটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ওইটাকে যেন আমরা পরিচালনা করতে পারি। এবং এইখানে যেটা নাইম একটু আগে বললো, যে হচ্ছে একই বিষয়কে 3-4 ভাবে চিন্তা করার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করি না। আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, বিশেষ করে লার্নাররা। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, কোর্স শেষ হয়ে যাবার পরেও বলে যে আমি বিগিনার, কোর্স শেষ হয়ে গেছে তারপরেও সে বিগিনার। তো এই যে কমফোর্ট জোনে থাকার যে বিষয়টা, যে একটা বিষয় আমরা একভাবে হয়ে গেছে, দেন আমরা খুব খুশি হয়ে যাই, আই এম সাকসেস, আমার আর কিছু দরকার নাই। তো কমফোর্ট জোন থেকে লার্নারদেরকে বের করে নিয়ে আসার জন্য, বা কমফোর্ট জোন থেকে যদি আমি নিজেকে বের করে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে একটু সুবিন ভাই আমাদেরকে হেল্প করবেন যে কিভাবে করা যায় এটা, বা লার্নাররা নিজেদেরকে কিভাবে কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসতে পারে। এটা আমি সুবিন ভাইয়ের কাছে শুনবো, নাইমের কাছে শুনবো। এই জায়গাতে আমি আরেকটা কোশ্চেন আসলে সুবিন ভাইয়ের কাছে করতে চাই, যেহেতু আমাদের বিগিনার শব্দটা নিয়ে আমরা আসলে একটু কথাবার্তা বলতেছি। সো এই জায়গাতে হচ্ছে বিগিনারদের একটা খুব কমন সমস্যা, তারা হচ্ছে কোড মুখস্থ করতে চায়, এবং এটার পিছনে কিন্তু ওদের আবার লজিকও আছে, যে হতেছে আমরা আমরা কি বলছি, কোড আসলে মুখস্থ করার জিনিসটা প্র্যাকটিস করতে করতে একটা আপনার মাথায় এমনিতেই থেকে যাবে। ওরা বলে যে তার মানে তো আমি আসলে মুখস্থই করলাম। হচ্ছে এটা আমি আগে উত্তর দিই, পরে আমি রাব্বিলের কোশ্চেনে যাব। ভালো করছে যে মুখস্থ, তাই না? এই একটা হচ্ছে আমরা আবার বাংলাদেশে বলতে আমরা মনে রাখি, মুখস্থ করি না, কিন্তু ওইটাও আসলে মুখস্থ, তাই না? কিন্তু যেটা আসলে করতে হবে যে কোনো জিনিস শেখার জন্য, হ্যাঁ, মানে কোড প্রোগ্রামিং যখন করব তখন তো আসলে এই ল্যাঙ্গুয়েজে আমার লিখতে পারতে হবে। একটু আটকাইলেই আমি বারবার গুগল, আগে তো মানে এখনো মনে হয় এখন মানুষ আবার চ্যাট জিপিটি ইউজ করে বেশি, আগে গুগল, এবং গুগলে করলেই স্ট্যাক ওভারফ্লো একটা লিঙ্ক চলে আসতো, ওইখানে প্রথম বা দ্বিতীয় অ্যান্সারটা কপি করে পেস্ট করে দিলেই কাজ হয়ে যেত, ঠিক আছে? কিন্তু যেটা করতে হবে যে না, মুখস্থ না, কারণ আমরা কিভাবে মুখস্থ করতাম, বারবার পড়ে মুখস্থ করা, তাই না? বারবার পড়ে মুখস্থ করার কিছু নাই, কিন্তু যেটা করতে হবে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিট্রাইভাল প্র্যাকটিস। এটা হচ্ছে যখন আমি একটা নতুন কোড করব, এমন না যে আচ্ছা আমি তো 1 ঘন্টা আগেই ফর লুপ ব্যবহার করছিলাম, যে ফর মুভিং রেঞ্জ, তাহলে ওই ফাইলটা ওপেন করে দেখে দেখে করে ফেলি, এভাবে করলে হবে না। যেটা করতে হবে, প্রথমে নিজে কিছুক্ষণ চেষ্টা করতে হবে, নিজে মনে করার চেষ্টা করতে হবে, দেখে না, কিন্তু আমি কিন্তু আবার রিভিশন দিতে পারবো না, কিন্তু আমি মনে করার চেষ্টা করব যে আমি কিভাবে ফর লুপটা লিখছি, কিভাবে লিস্ট ব্যবহার করছি, লিস্টের কোন মেথডটা ব্যবহার করছি,
আর প্রোগ্রামিং করার একটা সুবিধা হচ্ছে ভুল হলে তো কোনো জরিমানা নেই, আমি তো আর বিল্ডিং বানাচ্ছি না যে আমি এখানে একটা ভুল হয়ে গেছে এটা ভেঙে পড়লে আমার অনেক টাকা লস হয়ে গেল, তাই না? এরকম কিছু হচ্ছে না, বা আমি ছবিও আঁকতেছি না এতে আমার রং নষ্ট হয়ে গেলো বা পেইন্টের যে কাগজটা নষ্ট হয়ে গেলো, এরকমও কিছু হচ্ছে না। জাস্ট আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারি, যে লিস্টে আমি ইনসার্ট করব, ও এটা তো ওই যে নাইম ভাই অমুক ক্লাসে দেখেছিল, আচ্ছা এই কোডও আচ্ছা ঠিক আছে। এইভাবে কিন্তু হবে না, নিজেকে অনেকক্ষণ চিন্তা করতে চেষ্টা করতে হবে, মনে করার চেষ্টা করতে হবে। যে মনে করার চেষ্টা করলে মাথার নিউরন গুলো অনেক কাজ করে, এবং তারা তখন হয়তো আমি পারলাম না, এবং 10 মিনিট চেষ্টা 20 মিনিট চেষ্টা করে আমি আবার ফলব্যাক করলাম ওই সলিউশনে, কিন্তু পরের বার এটা আরো ভালো কাজ করবে। কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে কোড দেখে ফেলি এবং বারবার পড়তে পড়তে থাকি যে না পড়তে পড়তে মুখস্থ করে ফেলবো, তাহলে এটা অনেক কম কাজে দেয়। এই কারণে পরীক্ষার সময় মানে কোডিং ছাড়াও নর্মাল লেখাপড়ার সময় আমরা যে বারবার পড়ি কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছি, এই সময় এটা হয় কেন? কারণ ওই বারবার পড়ে কোনো লাভ নাই, রিভিশন স্ট্র্যাটেজি কাজে লাগে না। বেশি কাজে লাগে কোনটা? যে অনেক সময় বন্ধুরা গ্রুপ স্টাডি করে না, যে আচ্ছা আমি এটা পড়ছি, এই তুই আমার পড়া ধরতো, ওইটা অনেক কাজে লাগে। যে আমি পড়ছি কিন্তু হয়তো সঙ্গে সঙ্গে না, আমি আধা ঘন্টা পরে আমি এটা উত্তর আমার বন্ধুর সাথে প্র্যাকটিস করতেছি যে হ্যাঁ ওইটার 10টা বৈশিষ্ট্য আমি বলতে পারতেছি কিনা। দেখা গেল না আমি প্রথমবার 6টা বৈশিষ্ট্য বলতে পারতেছি, বন্ধু আরো 4টা ধরাই দিল এইটা। দ্বিতীয়বার হয়তো আমি 8টা পারবো, তৃতীয়বার হয়তো আমি 10টা পারবো। এটারে বলে রিট্রিভাল প্র্যাকটিস, ঠিক আছে? এটা এখন বর্তমানে এগুলো নিয়ে অনেক, বর্তমানে বেশ কয়েক বছর ধরে রিসার্চ হচ্ছে যে মানুষ আসলে কিভাবে ইফেক্টিভলি লার্ন করতে পারে। আরেকটা হচ্ছে একটা ওই যে রাব্বিল যেভাবে বলছিল যে অনেক রকম প্রবলেম সলভিং আছে, আচ্ছা এইভাবে করতে গিয়ে আমি তো এখন যেটা আসলে সঠিকভাবে করলে 5 মিনিট লাগতো, কিন্তু আমি আধা ঘন্টা চেষ্টা করে ফেলছি, পরে গিয়ে 35 মিনিট পরে আমার মনে হয়েছে যে না আসলে তো এইটা এবং এটা কাজ করছে এবং এটা হয়ে গেছে, আমি প্রবলেমটা সলভ করে ফেলছি। তাহলে কি আমার ওই 35 মিনিটটা নষ্ট হইলো? 35 মিনিট কিন্তু নষ্ট হয়নি, কিন্তু আমাদের কিন্তু মনে হয় যে আরে 35 মিনিট নষ্ট হইলো, আসলে তো এটা 5 মিনিটের কাজ। এটা কথা সত্যি, কাজ হচ্ছে 5 মিনিটের, কিন্তু ওইটা সত্যি না যে 35 মিনিট নষ্ট হইলো। আমি যখন চিন্তা করতেছি মস্তিষ্কে নিউরনে কি থাকে, সিনাপস বলে কি একটা ইয়ে থাকে, তো এগুলো ফায়ার হয়, ঠিক আছে? এই নেটওয়ার্ক কানেকশন তৈরি হয়, এবং আমরা যখন ওই চিন্তা করতেছি স্ট্রাগল করতেছি তখন ওগুলা ডেভেলপ হয়, এবং ডেভেলপ হয়ে একসময় হয়তো আমার এই স্কিল আবার আস্তে আস্তে ইয়ে হয়ে যায়। এই কারণে আমি যদি একদিন চেষ্টা করি, একদিন প্র্যাকটিস করি, তারপর আবার 7 দিন প্র্যাকটিস না করি, তখন আবার নেমে যাবে। কিন্তু এটা একটু নেমে গেল, পরদিন প্র্যাকটিস করলাম আবার উঠে গেল, আবার নেমে গেল। এই জন্য নিয়মিত প্র্যাকটিস, এমন না যে প্রতিদিন 10 ঘন্টা, যেমন এটা আমি বলি আমার এখানকার বাচ্চাদেরকে যে আমি পড়াই, ওদেরকে বলি যে আচ্ছা প্রতিদিন তো একটা আপেল খেলে ভালো স্বাস্থ্যের জন্য, তাই না? একটা আপেল একটা কলা প্রতিদিন। তাহলে এক কাজ করি, শনিবার 7টা আপেল খেয়ে ফেললাম, রবিবার 7টা কলা খেয়ে ফেললাম, বাকি 5 দিন আমার আর ফল টুল খাওয়া লাগলো না, আমি চকলেট টকলেট হাবি জাবি খেয়ে ফেলবো। এটা কিন্তু হবে না। একটা একটা করে প্রতিদিন আপেল খাইতে হবে, একটা একটা করে প্রতিদিন কলা খাইতে হবে, মানে এটাকে ওইভাবে ইয়ে করতে হবে। আর আরেকটা হচ্ছে রিপিটেশন, যেটা বললাম যে হ্যাঁ বারবার ওই বই পড়ে পড়ে বা কোড দেখে থেকে মুখস্থ না, নিজে থেকে রিট্রিভাল প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিসের এই ফ্রিকোয়েন্সিটা কেমন হবে? প্র্যাকটিসের ফ্রিকোয়েন্সিটা হবে শুরুতে খুব বেশি, হয়তো আমি আজকে লুপ শিখছি, কালকেও আবার লুপ প্র্যাকটিস করব, পরশু লুপ প্র্যাকটিস করব, তারপরে 1 সপ্তাহ পরে আবার প্র্যাকটিস করব, তারপর হয়তো 15 দিন পরে প্র্যাকটিস করব, তারপর হয়তো 1 মাস পরে প্র্যাকটিস করব। এই যে স্পেস রিপিটেশন, শুরুর দিকে রিপিটেশন গুলো ফ্রিকুয়েন্টলি হবে, আস্তে আস্তে রিপিটেশন গুলা কমে যাবে। তো এই যে অনেক লার্নিং নিয়ে আসলে কথা বলতে গেলে আলাদা একটা প্রোগ্রাম করতে হবে, যেহেতু আমি অনেক বইপত্র পড়তেছি, এবং এই যে এখনো আমার ইয়েতে হাউ টু বি এ গুড টিচার এত মোটা একটা বই দিন লাইব্রেরি থেকে নিয়ে আসছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এটা শুরু হবে প্রশ্ন জবাবে। আর রাব্বিল জানি কি প্রশ্ন করছিল ভুলে গেছি আমি, আমি কি মনে কমফোর্ট আমার জোন প্রশ্নটা থেকে ছিল ভাই, কিভাবে লার্নাররা যে একটা কমফোর্ট জোনে পড়ে যায়, যে আমি তো পেরে কমফোর্ট গেছি জোন না, তো আমি আসলে আর লার্নার এটা সবার মধ্যেই থাকে, এটা তাই না? যে আমি মনে করি যে নতুন, এটা আসলে মনে হয় ইয়ে হয় ফিয়ার অফ ফেইলিউর থেকে, যে না এটা যদি আমি পারবো না তাইলে কি মনে করবে, যে আমার বন্ধুরা কি মনে করবে, বা টিচার কি মনে করবে, বা আমি নিজের কাছেও খারাপ লাগবে, হ্যাঁ পারলাম না। কিন্তু আমাদের এগুলো চলে গেছে। আমি যখন নরডেম কলেজে পড়তাম 3বার 100 অঙ্কে 100তে 10 পাইছি, ঠিক আছে? তারপর থেকে মোটামুটি এই ধরনের লজ্জা শরম চলে গেছে মাথার মধ্যে থেকে। কিন্তু আমার মনে হয় এটা ছাড়া আর কি কারণ থাকতে পারে? কারণ কিন্তু এটা তো আমরা বারবার বলতেছি যে একটা একভাবে কাজ করে দেখেই খুশি হয়, কারণ আমার তো উদ্দেশ্য এটা কাজ করানো না, উদ্দেশ্য হচ্ছে আমার শেখা, তাই না? আমার নতুন নতুন জিনিস জানা, অন্য ডিফারেন্ট আইডিয়ার সঙ্গে পরিচিত হওয়া।
এই কারণে আমার মনে হয় যে এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকতে হবে, এবং এই কারণেই ভালো মেন্টরদের কাছে যখন আমরা শিখবো তখন তারা নিশ্চয়ই জিনিসগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে। আমার কাছে যেটা মনে হয় রাব্বিল ভাইয়া, যে কমফোর্ট জোনটা আসলে ভাইয়া খুব ভালো একটা পয়েন্ট বলছে, বাট আমি একটু অন্যভাবেও দেখি এই জিনিসটাকে, যে আমাদের এখন মানে নতুন যে জেনারেশনটা, এই জেনারেশনটার মধ্যে আসলে এই কমফোর্ট জোনের বা খুব আরামপ্রিয় একটা লাইফ লিড করার এটা খুব বেশি, তারা জাস্ট একটা ইমাজিনেশনের মধ্যে থাকতে চায়। তো আমি যেটা ফিল করি যে আসলে যখন একটা যখন মানে এই আগ্রহটা যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন যে না, আমি লাইফে একটু থ্রিল চাই বা আমি একটু অ্যাডভেঞ্চার চাই, তার আগ পর্যন্ত কিন্তু সহজে আপনাকে কেউ, আপনি নিজের থেকে চেষ্টা না করলে সহজে কেউ আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারাটা একটু একটু কষ্টকর। তো যখন আপনি এই থ্রিলটা একবার পেয়ে যাবেন, তখন মনে হবে যে না, এটা আসলে এই কমফোর্ট জোনের থেকেও বেশি আরাম, মানে বেশি আনন্দদায়ক জিনিস, যে আমি প্রত্যেকদিন নতুন নতুন প্রবলেম সলভ করার যে আসলে মজাটা, বা আহ, আমি আরো ভালোভাবে বলি যে আমরা যদি এই লাইনে আসি, আপনি কোনো একটা প্রবলেম সলভ করতেছেন বা কোনো একটা জায়গায় জব করতেছেন, দেখবেন আপনি যত বেশি কাজ করবেন তত দিন শেষে আপনার কাছে টাকা আসবে, আপনার স্কিল বাড়বে, আপনি ভালো এক্সপোজার পাবেন। এই সব কিছু না এই কমফোর্ট জোন থেকে বের হয়ে গেলেই আসে। কমফোর্ট জোনের মধ্যে থাকলে কিন্তু পরিচিতি কেউ পাবেন না, বা আহ, একটা লাইফটা একটা স্ট্যাটিক লাইনে চলে আসে। সো আপনি যদি একটু আপস এটা চান বা একটা পিক চান, তাহলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। তো এটাই আসলে একটা নিজেকে মোটিভেট করার জন্য। আর তাও যদি না পারেন, সেই ক্ষেত্রে আপনাকে এমন কাউকে বেছে নিতে হবে যে ভাই, এ আমাকে মারে ধরে আগায় ধাক্কা দিতে পারে, ফোর্স করতে পারে যে না, এখানে বসে থাকা যাবে না, আগাইতে হবে। সো এরকম কারোর কাছে বা এরকম কোনো টিচারের কাছে, এরকম কোনো বড় ভাইয়ের কাছে, কোনো সিনিয়রের কাছে গিয়ে আসলে আপনাকে বলতে হবে যে ভাই, আমি এরকম একটা লুপের মধ্যে পড়ে গেছি, বের হইতে পারতেছি না, আপনি আমাকে একটু পুশ করেন বা একটু ফোর্স করেন, তাহলে আমি যাতে একটু আগাইতে পারি। তো আমি এই জিনিসটাকে আসলে এখনকার আমাদের যে সার্কেলটা বা আমাদের যে জেনারেশনটা, এখানে আমার মনে হয়েছে যে এই জিনিসটা আসলে একটু দরকার। তাহলে নাইমের এই কথাটাকে যদি আমরা সামারি করে একটা স্লোগানে পরিণত করি, যে হচ্ছে প্রোগ্রামিং করতে গিয়ে আমাদেরকে আরাম খোঁজা যাবে না, আমাদেরকে আনন্দ খুঁজতে হবে। আমরা যদি আরাম এক্স্যাক্টলি। না খুঁজে আনন্দ খুঁজি, তাহলে অটোমেটিক্যালি আমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারবো। তো তামিম ভাই, একদম শেষ মুহূর্তে লার্নারদের জন্য যদি শেষ কোনো টিপস থাকে, ট্রিক্স থাকে, কিংবা যদি কোনো পরামর্শ থাকে, প্লিজ। তো টিপস হচ্ছে, এটা খুবই কমন এখন দেখা যায়, মানে ইদানিং আমার অনলাইন বা সোশ্যাল মিডিয়া ইউজ আমার খুব কম, আগের চেয়ে অনেক কমাই দিছি। আগে যখন দেখতাম মাঝে মধ্যে যে কি করতো, প্রায় যে আগে আমাদের একটা গ্রুপ আছে পাইথন বাংলাদেশ, ওইটাতে আগে দেখতাম প্রায় পাইথন এর থেকে যে শিখতে চায়, তারপর আমাকেও বলতো যে আপনার, আমি কয়েকটা কোর্স করে এক্সপেরিমেন্ট করছি গত 2-3 বছর, যে একদম সবকিছু একবারে শিখে ফেলবো এইটা, তারপর পুরো ফুল শেখার প্লে লিস্ট। তারপরে তো এগুলা, ওই যে ওই দিন একটা কোট আমি পড়ছি, পরে আমি শেয়ারও করছি আমার ফেসবুক পেজ থেকে, যে কেউ যদি টেনিস শিখতে চায়, টেনিস খেলা, সে নিশ্চয়ই বসে বসে উইম্বলডন দেখবে না, ঠিক আছে? সে আসলে টেনিস খেলা প্র্যাকটিস করবে। এটা আমিও বলি যে যদি দাবার ভিডিও দেখে দাবা খেলা শেখা যেত, তাহলে এতদিন আমি গ্র্যান্ড মাস্টার হয়ে যেতাম, কারণ গত 3-4 বছর কোভিড শুরুর পর থেকে অনেক ভিডিও দিচ্ছি। এটা আমার একটা বিনোদন আর কি, দাবা খেলা ইয়ে দেখা। তো এই কারণে প্রোগ্রামিংও যদি আমি একের পর এক লেকচার দেখে যাই, ও এত সুন্দর কথা বলে ভাই, এত ভালো ভাই, জোশ, তা কোনো লাভ নাই। শেষ পর্যন্ত নিজেরই করতে হবে। আমি কতটুক সময় আমি লেকচার শোনার পিছনে বা ডিসকাশনের পিছনে দিলাম, সেটাতে কিছু, মানে সেটাই শেষ কথা না আর কি, সেটা জাস্ট শুরু। কিন্তু তারপরও নিজের আলাদা সময় হাতে রাখতে হবে শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। কারোর যদি এমন থাকে না, আমার তো আসলে সপ্তাহে 2 ঘন্টা সময় আছে, এখানে তো সপ্তাহে 2 ঘন্টা ক্লাস হয়, তাহলে আমি এখানে ভর্তি হয়ে যাই, এটা খুবই ভালো আইডিয়া না একদমই। কারণ সপ্তাহে 8-10 ঘন্টা নিজের টাইম রেখে তারপরে ইয়ে করতে হবে, এবং ওই 8-10 ঘন্টা শেখার পিছনেই ব্যয় করতে হবে আর কি। তো এটা আর এখন আরেকটা বই আমি প্রায় শেষ, এটা বইটার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক, মানে আমার পড়া আর কি, আমার লেখা না। তো এই বইটার কথা আমি প্রথমে জানতে পারছি ইন্ডিয়ান সুপার গ্র্যান্ড মাস্টার বিদিত গুজরাটি তার একটা ইন্টারভিউ থেকে। তারপর এই বইটা আমি এখানে লাইব্রেরিতে বুকিং দিছি। লাইব্রেরি এই বইটা পাওয়া যায় না, সবাই খালি নিয়ে যায়। এখানে আবার বুক করা যাচ্ছে, আমি এই বইটা চাই, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে লাইব্রেরিতে আসলে
তো ওরা আমাকে একটা নোটিফিকেশন পাঠায় যে বইটা তোমার জন্য বুক করা হয়েছে। তো তারপর আমি গিয়ে নিয়ে আসছি। তো এইখানে মানে ডিপ ওয়ার্কের মূল কথা হচ্ছে যে ডিস্ট্রাকশন কমায় ফেলতে হবে, এবং আমার যদি মনে হয় যে না আমি তো আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার মোবাইলটা আধা ঘন্টা বন্ধ থাকলে সরকারের ফলো যেতে পারে, তো এইটা মনে হইলে আলাদা কথা, কিন্তু আসলে কিছুই হবে না। শুধু বাপ মারে বা স্ত্রী স্বামী থাকলে মানে যারা খুব ইয়ে করবো জানাই রাখলেই হয় যে আচ্ছা আম্মা আমার ফোনটা নেক্সট 1 ঘন্টা বন্ধ থাকবে, তুমি চিন্তা করো না, অথবা ফেসবুকটা বন্ধ থাকবে, তোমার দরকার হলে আমাকে ফোন করে নিও। যেমন আমার রাত্রেবেলা 11টার পর থেকে ইয়ে বন্ধ থাকে, বিভিন্ন অ্যাপ নোটিফিকেশন গুলো বন্ধ থাকে, তখন এই জন্য আমার বোন বা কয়েকজনকে আমার বলা আছে তোমার যদি ইমার্জেন্সি কোনো দরকার হয় ডিরেক্ট আমার মোবাইলে ফোন করবা রাতের বেলা, তখন ফেসবুকে কল দিবা না বা ইয়ে দিবা না। তো এরকম ডিস্ট্রাকশন ফ্রি ওয়েতে লেখাপড়া করলে, সেটা প্রোগ্রামিং শেখাই হোক বা অন্য কিছু হোক, তাহলে আমরা অল্প সময়ে অনেক বেশি অর্জন করতে পারবো আর কি। যেহেতু সময় কম, মানে জীবন ছোট, তারপর আমাদের এত কিছু করতে হয় এবং সবকিছু মিলে টাইমটা এত কম, এই টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করাটাই ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, তো এটাই ছিল আমার মোটামুটি শেষ কথা। তো সবার জন্য শুভকামনা। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু সৌরভ আর কিছু আছে? না ভাই, আর তেমন কিছু নাই। আপনি ভাই অনেক সময় দিছেন, আমরা আপনাকে একদম জেকে ধরে হচ্ছে সবগুলো কোশ্চেন করছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ, সবাই দেখা হবে আবার। সবাই রাব্বিল, নাইম হাসান, খোদা হাফেজ, দেখা হবে। থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমাদের এখানে কিছু কমেন্টসে কিছু কোশ্চেন আছে, সেই কমেন্টসের কোশ্চেন গুলো আমরা আসলে একটু চাচ্ছি নিয়ে নিতে। আর যাদের যাদের কোশ্চেন আছে অবশ্যই হচ্ছে আপনারা সেই কোশ্চেনটা করবেন। ওকে, রুবেল ভাইটা কোশ্চেন করছেন। প্রশ্ন আছে, হ্যাঁ। রুবেল হ্যাঁ বলেছে বাংলাদেশে কি জব আছে পাইথনের? লারাবেলের ডিমান্ড এবং জব অনেক বেশি আমার মনে হয়। আচ্ছা, এই জায়গাতে রুবেল আপনাকে আমি যেই পরামর্শটা দেবো সেটা হচ্ছে যে যেইটা পরিমাণে বেশি থাকে সেখানে কম্পিটিশনটাও হাই থাকে, নাম্বার 1। নাম্বার 2, সেখানে নতুনদের ক্যারিয়ার অপরচুনিটিও কিন্তু অনেক বেশি টাফ হয়। আপনি যদি কোড ক্যানিয়ন মার্কেট প্লেসের কথাই বলেন, কোড ক্যানিয়ন মার্কেট প্লেসে আপনি দেখবেন ওয়ার্ডপ্রেসের অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, পিএইচপি লারাবেলের অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, এবং সেখানে কিন্তু প্রতিযোগিতাও বেশি। এখনো যদি আমরা কোড ক্যানিয়ন মার্কেট প্লেসটাকে পাইথনের অ্যাঙ্গেল থেকে জাজ করি, পাইথনের অ্যাপ্লিকেশন কিন্তু নাই বললেই চলে। সো আপনি যদি ফলের গাছটা লাগান আর গাছটার পরিচর্যা করেন, দিন শেষে কিন্তু ওইটার মালিক আপনি। এখন কেউ যদি পাইথন ভালো করে শিখে ওই মার্কেটে ভালো কিছু অ্যাপ্লিকেশন পাইথনের উপরে নিয়ে আসতে পারে, তাহলে সেটাও কিন্তু চলবে, হোয়াই নট। এবং সেই জায়গাতে আমি বলবো যে যারা একেবারেই বিগিনার আছে, শুরু করতে চাচ্ছে ক্যারিয়ারের, এই জায়গাটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। এই যে ধরেন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে ঢাকায় একটা সময় হলো কি উবারে তো সবাই গাড়ি দেয়, তখন সবাই চিন্তা করলো যে ঠিক আছে আমরা সবাই উবারে গাড়ি দিই, উবারে তো গাড়ি দিলে ইনকাম বেশি, প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা যায়। এইভাবে হলো কি প্রচুর মানুষ উবারে গাড়ি দিতে শুরু করলো, পরে এত উবার হয়ে গেল, এখন কিন্তু উবার ধীরে ধীরে কি করতেছে, ফল ডাউন করতেছে। তো আমরা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে সবসময় চিন্তা করি যে যেইটা বেশি সবাই করতেছে আমিও সেইটা করি, কিন্তু আমরা এইটা কেন চিন্তা করি না যে আমি একটুখানি ব্যতিক্রম হই। তো এই জায়গাতে আমি বলবো যে পাইথন না, সব জায়গারই এই জায়গাটাতে আমাদেরকে যদি ফোকাস করি আমরা, তাহলে এই জায়গাতে আমাদের সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি এবং অনেক বেশি হবে। এখন আপনি চিন্তা করলেন যে হচ্ছে আপনি কোড ক্যানিয়ন মার্কেট প্লেসে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন নিয়ে কাজ করবেন। আপনি দেখেন যে আপনি যেই আইডিয়াটা জেনারেট করে রাখছেন ওই আইডিয়া নিয়ে ওয়ার্ডপ্রেসের প্লাগইন আরো কয়েকটা অলরেডি আছে। আপনি একটা চিন্তা করলেন যে লারাবেল অ্যাপ্লিকেশন আপনি একটা বানাবেন, আপনি চিন্তা করে দেখেন ওই আইডিয়ার আশেপাশে আরো অ্যাপ্লিকেশন আছে, কিন্তু যেই স্ট্যাকগুলো এখনো জায়গাগুলোতে জেকে বসতে পারে নাই, ওই জায়গাতে যদি আমরা জেকে বসতে পারি, তাহলে এইটা বলবো যে আমাদের ক্যারিয়ারের জন্য সব থেকে বেটার অপরচুনিটি হিসেবে আমি বলবো যে তৈরি হবে। আমি আশা করি এমডি রুবেল ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আর দিন শেষে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। সাপ্লাই থাকলে ডিমান্ড থাকে, ডিমান্ড থাকলে সাপ্লাই থাকে। যদি কোনো কারণে সাপ্লাইটাই না থাকে, তাহলে ওই প্রোডাক্টের কিন্তু একটা সময় গিয়ে ডিমান্ড থাকে না। এখন ইন্ডাস্ট্রিতে আমরা প্রচুর পিএইচপি লারাবেল ডেভেলপার দিতে পারতেছি, আমরা প্রচুর ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার দিতে পারতেছি, সাপ্লাই আছে, ডিমান্ডও আছে। ঠিক একইভাবে পাইথন ডেভেলপার যখন আরো হবে, এর যখন সাপ্লাই হবে, তখন কিন্তু ধীরে 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 এর ডিমান্ডও তৈরি হবে। এখন যদি এমন হয় যে এমন একটা স্ট্যাক বা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বাংলাদেশের কেউ জানেই না,
তখন তো বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো বা লোকাল কোম্পানিগুলো নিশ্চয়ই ওই স্ট্যাকটা নিয়ে বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করতে উৎসাহী হবে না। দ্যাটস ওয়াই এভরিথিং ডিপেন্ডস অন ইয়োর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আমি আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর ওরকম কোনো কোশ্চেন আমি আসলে দেখতে পাচ্ছি না, তারপর আমি একটু চেক দিচ্ছি। আচ্ছা ভাই, শুরুতে রিমোট জবে কম্পিটিশন, কতটুকু কম্পিটিশন, পাইথন রিয়েক্ট দিয়ে এন্ট্রি লেভেল রিমোট জব পেতে কি কি করণীয়? সো এটা আই থিঙ্ক হচ্ছে আমরা একটু ছোট করে যদি কভার করি, পাইথন রিয়েক্ট দিয়ে যদি আপনি এন্ট্রি লেভেল জব যদি পেতে চান এবং অফকোর্স আপনি ওয়েব ডেভেলপার হিসেবে জবটা পেতে যাচ্ছেন, তাহলে আমি বলবো যে ফার্স্টে পাইথন প্রোগ্রামিংটা ভালো মতো শিখে ফেলেন। পাইথন প্রোগ্রামিংটা শেখার পরে যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট আপনি যাবেন, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখেন, অ্যান্ড দেন পাইথনের একটা বা দুইটা ব্যাক এন্ড ফ্রেমও শিখে ফেলতে পারেন, সেটা জ্যাঙ্গো হলে খুবই ভালো হয়। অ্যান্ড এপিআই ডেভেলপমেন্ট যদি শিখতে চান তাহলে ডিআরএফ বা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা আপনি শিখতে পারেন। আর এরপর হচ্ছে রিয়েক্টটা যদি আপনি মোটামুটি শিখেন এবং আপনার পোর্টফোলিও যদি ভালো একটা প্রজেক্ট থাকে, দেন আপনি চাইলে রিমোট জবের জন্য আসলে যেতে পারবেন। আর রিমোট জবে কম্পিটিশন অফকোর্স মানে একটা ভালো স্ট্যাক, এটা তো আসলে সোনার খনি না বা হচ্ছে গুপ্তধন না যে একজনই মাত্র জানবে। তো এভরিওয়ান নোজ অ্যাবাউট দ্য বেনিফিটস অফ পাইথন, জ্যাঙ্গো অ্যান্ড রিয়েক্ট। তো অনেকেই শিখতেছে। তো আমি বলবো না যে কম্পিটিশন খুবই কম বা কম্পিটিশন খুবই বেশি, মডারেট কম্পিটিশন আছে বলে আমার কাছে মনে হয়। নাইম ভাই যদি একটু কিছু অ্যাড করতে চান। ভাই এখানে আসলে আপনি যেটা বললেন সেই জিনিসটাই আসলে যে রিমোট জব বা জব, আমি যদি জাস্ট জবের কথাই বলি যে আসলে এন্ট্রি লেভেল জবের জন্য যে করণীয়টা কি, আসলে একটা জিনিসই করণীয়, জিনিসটা ভালো মতো, বেসিক জিনিসগুলো ভালো মতো শেখা, এর বাইরে আসলে কোনো কিছু নাই। আর জব পাওয়ার বিষয়টা হচ্ছে তখন আপনাকে স্মার্ট এনাফ হইতে হবে যে ঠিক আছে আপনি জিনিসটা জানলেন। জব পাওয়ার ক্ষেত্রে আসলে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে আপনি নিজে টেকনিক্যালি সাউন্ড, যেটা আসলে মেইন জিনিস যে আপনি জিনিসটা পারেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন যে ঠিক আছে আমি যে আসলে জিনিসটা জানি এটা তো আমাকে জানাইতে হবে কাউকে, না হলে তো কেউ আমাকে জব দিবে না। এখন আমি যদি কাউকে জানাইতেই না পারি যে না আমি এই জিনিসটা পারি, তাহলে তো কেউ আমাকে খুঁজে বের করবে না যে ঠিক আছে অমুক জায়গায় ভাই আসেন, আসেন, তা তো করবে না। সো আমার এই জিনিসটা শেখার পাশাপাশি কিছু ইন্টারপার্সোনাল স্কিলটাও ডেভেলপ করতে হবে যাতে আমি আমার এই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি সবার সামনে যে আমি এতটুকু জানি বা আমি এই জিনিসটা করছি। এটার জন্য বিভিন্ন প্রোফাইল বিল্ড আপ করা, গিটহাব রিপোজিটরি মেইনটেইন করা, পোর্টফোলিও বানায় রাখা, লিঙ্কডইনটাকে আপডেটেড করে রাখা। সো এই জিনিসগুলো হচ্ছে পরে, আগে আপনার কোর জিনিস, আগে আপনার র ম্যাটেরিয়ালটা রেডি করতে হবে, এগুলো হচ্ছে বাদ বাকি পরের জিনিস। ঠিক আছে। এবং আরেকটা বিষয় আমি এখানে একটু ছোট্ট করে হাইলাইট করি, সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। একটা ওয়েব অ্যাপ্লিকেশন শুধু কিন্তু পাবলিক ইন্টারনেট সার্ভিসে থাকে না, ওয়েব অ্যাপ্লিকেশন বিভিন্ন লেয়ারে থাকে। এখন একটা হতে পারে ইন্টারনেট, একটা হতে পারে এক্সট্রানেট, আর একটা হতে পারে ইন্ট্রানেট। আমরা বাইরে থেকে যেগুলো আমরা দেখি পাবলিক সার্ফেসে, সেগুলো কিন্তু সবই ইন্টারনেটে আছে। এখন আমি যদি একটু ছোট্ট করে একটা রেশিও করে বলি, 100টা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা যদি ইন্ডাস্ট্রিতে চিন্তা করা হয়, তার ভিতরে খুব অল্প সংখ্যক ওয়েব অ্যাপ্লিকেশনই আছে যেটা পাবলিকলি অ্যাভেলেবল। আমাদেরকে অবশ্যই শুধু পাবলিকলি অ্যাভেলেবল যেই কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা দেখি, ওই কয়েকটা দেখে যদি আমরা মার্কেট জাজ করি, বা ওই কয়েকটা দেখে যদি আমরা চিন্তা করি যে পাইথন ভালো, লারাবেল ভালো, বা সে জাভাস্ক্রিপ্ট ভালো, গো ভালো না, তাহলে কিন্তু হবে না। আর আমাদের ওই জাজিংটা বাইরে থেকে কিন্তু অতটুকু দেখেই হয়। যেরকম ধরেন আপনি যদি মানুষ হিসেবে আমাকে জাজ করেন, আমাকে এই লাইভে হয়তো বা অনেকে আপনারা আজকে নতুন দেখতেছেন, জাস্ট এতটুকু দেখেই হয়তো বা জাজ করে ফেললেন যে লোকটা ভালো বা লোকটা ভালো না। তো আমাদের জাজিংটা যেটা হচ্ছে, এটা হচ্ছে বাইরের ওই ছোট্ট অংশটুকু দেখে জাজিংটা হচ্ছে। এবং কমিউনিটিতে যে বিভিন্ন লেখালেখিগুলো হয়, বিভিন্ন রেশিওগুলো শেয়ার করা হয়, যে HTML লিখতেছে এতজন ডেভেলপার, বা স্ট্যাক ওভারফ্লো থেকেও কিন্তু আমরা বিভিন্ন স্ট্যাক এবং ল্যাঙ্গুয়েজের সামারি পাই, যে এত লক্ষ ডেভেলপার জাভাস্ক্রিপ্ট লিখছে, এত লক্ষ ডেভেলপার পাইথন লিখছে, এত লক্ষ ডেভেলপার PHP লিখছে। এইটা দেখে আসলে হতাশ হওয়ারও কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই, বিকজ দিস ইজ নট এ রিয়েল সিনারিও। আই রিপিট, দিস ইজ নট এ রিয়েল সিনারিও। কারণ স্ট্যাক ওভারফ্লো বা গুগল আপনাকে ততটুকুই তথ্য দিচ্ছে যেটা পাবলিকলি অ্যাভেলেবল।
আর সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা বিশাল বড়, এটা মহাসমুদ্রের সমান একটা জায়গা। ওই সমুদ্রের ভেতরে ওই পাবলিকলি অ্যাভেলেবল অংশটুকু দেখে এখানে আসলে কোনো স্ট্যাক ভালো, কোনোটা ডিমান্ড কমে গেছে বা কোনোটা মরে গেছে, কোনোটা চলবেই না, কোনটা ভবিষ্যতে অনেক ভালো চলবে, এই ডিসিশন মেক করাটা আমি বলবো একেবারেই উচিত না। কেননা এই ইন্ডাস্ট্রিটা এতটাই বড়, বিষয়টা এমন যে হচ্ছে সাগরের মাঝখানে আপনি ছোট্ট একটা জাহাজ নিয়ে ধরেন মাছ ধরতে গেছেন, হ্যাঁ, তাহলে সাগরের মাঝে যদি 5টা জেলে মাছ ধরতে যায়, ওরাও মাছ পাবে, আরো 5 জন গেলে ওরাও মাছ পাবে, আরো 100 জন গেলেও কিন্তু মাছ পাবে। কিন্তু এটা যদি পুকুর হইতো তাহলে একজন এক পাশে বসি দিয়ে মাছ ধরতেছে, আরেকজন অন্য পাশে জাল ফেলাইলে কিন্তু আরেকজন মাছ পাবে না। তো এটা যেহেতু একটা মহাসমুদ্রের সমান ইন্ডাস্ট্রি, সো এটা কখনো চিন্তাই করার দরকার নাই যে আমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে সেটা নিয়ে আমার ক্যারিয়ার হবে না। সেটা যদি এমন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় যে ধরে নিলাম আমি সেটা কোবল, একেবারে পুরানা ফোরটান, সেইটা নিয়েও ক্যারিয়ার আছে। আসলে এই সমুদ্রটা এত বড়। এবং আরো একটা জিনিস আমি এখানে হাইলাইট করব, সেটা হচ্ছে সমুদ্রের ভিতরে গিয়ে আপনাকে শুরুতেই বড় তিমি মাছ ধরতে হবে, এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেননা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির সমুদ্রে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো এতটাই দামি, এখান থেকে যদি কেউ একটা ছোট কাঁকড়াও ধরে নিয়ে আসতে পারে, আমি আবারও রিপিট করছি, একটা ছোট পুঁটি মাছও যদি ধরে নিয়ে আসতে পারে, একটা শামুকও যদি উঠায় নিয়ে আসতে পারে, সেটাই তার জীবনের যে চাওয়া পাওয়াগুলো আছে। একটা মানুষের জীবনে চাওয়া পাওয়া কি থাকে, কতটুকুই থাকে, আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের জীবনের চাওয়া পাওয়া তো বিল গেটস হওয়া না, যে আমরা মুকেশ আম্বানি তো হতে চাই না, তাই না? আমাদের সাধারণ মানুষের জীবনের চাওয়া পাওয়াগুলো খুব সাধারণ। তো ওই সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে মহাসমুদ্র, ওই সমুদ্র থেকে যদি আপনি পড়াশোনা করে চেষ্টা করে একটা কাঁকড়াও ধরে নিয়ে আসতে পারেন, ওইটাই আপনার জীবনটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য মোর দেন এনাফ। এটা হচ্ছে আমার লাস্ট মেসেজ যারা দেখছেন এতক্ষণ ধরে সবার উদ্দেশ্যে। দেন জি, এখন আমরা শেষ করতে পারি তাহলে। থ্যাংক ইউ রাবিল ভাই, থ্যাংক ইউ নাইম ভাই। নাইম এনি মেসেজ, লাস্ট মেসেজ? না ভাই, আমি আসলে আপনি যে লাস্ট অংশটা বললেন এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এখানে এত বেশি কাজ, সো এখানে আসলে যদি আপনি নিজেকে ওই কাজের জন্য রেডি করে ফেলতে পারেন, আপনার কাজের অভাব হবে না। সো এখানে কাজের অভাব নাই, আসলে জাস্ট আপনাকে রেডি হইতে হবে যে আমি কাজটা করতে পারবো কিনা। এটাই আসলে ফাইনাল একটা কথা থাকবে ভাই। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ রাবিল ভাই, থ্যাংক ইউ নাইম ভাই, সুবিন ভাই এবং হাসিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা তাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। যারা অডিয়েন্স ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি ঢাকায় সম্ভবত ইন্টারনেট কানেকশনের একটা বেশ ঝামেলা চলতেছে, এর মধ্যেও পুরো সময়টা জুড়ে আপনারা ছিলেন, অ্যান্ড হার্টফেল্ট গ্র্যাটিটিউড ফ্রম টিম ওস্তাদ অ্যাকচুয়ালি। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। এবং লাস্ট মেসেজ যেটা, জি। সেটা হচ্ছে আমরা আমাদের যে পুরো ওস্তাদ টিম, আমরা যেখানে যে মুহূর্তে যে অবস্থাতেই থাকি না কেন, টাইম ইজ টাইম, শিডিউল ইজ শিডিউল। এক্স্যাক্টলি। দ্যাটস ওয়াই যে অবস্থাতেই থাকি, হয়তোবা নাইম ব্যস্ত আছে, আমি ব্যস্ত আছি, সুবিন ভাই অস্ট্রেলিয়াতে আছেন, উনি অন্য একটা টাইম জোনে আছেন, আমি একটা টাইম জোনে আছি, আমি একটা সিচুয়েশনে আছি, নাইম একটা সিচুয়েশনে আছে। তো আমরা ওস্তাদ টিম এমনভাবে কাজ করি, টাইম ইজ টাইম, শিডিউল ইজ শিডিউল, ডেট ইজ ডেট। এক্স্যাক্টলি। এটা হচ্ছে সবার জন্য লাস্ট আর একটা মেসেজ। ইভেন আজকেও ভাই হচ্ছে আমাদের একটা ব্যাচে আমাদের কোট মামা, মানে হচ্ছে প্রবলেম সলভিং যে প্ল্যাটফর্মটা আমাদের ওস্তাদ আছে, কোট মামা যিনি পড়ান হচ্ছে নরজিরা পোল ভাই। তো ওনার হচ্ছে আব্বু আজকে ইন্তেকাল করছেন, আল্লাহ ওনার ব্যস্ত নাসিব করুন। তো ক্লাস কিন্তু টাইম মতোই শুরু হচ্ছে আর কি। আমাদের ওস্তাদের আরেকজন কো ফাউন্ডার শরীফুল ইসলাম নবী, যে বেসিক কোট মামা প্ল্যাটফর্মটা বানাইছে, ওই হচ্ছে আমি আজকে ক্লাসটা হচ্ছে নিয়ে নিব আর কি। সো টাইম ইজ টাইম। এক্স্যাক্টলি। Thank you so much, Rabil bhai, Naim bhai, and the great audience. So, inshallah, সবার সাথে দেখা হবে next কোনো একটা সেশন। Good night. Assalamu alaikum সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।